গল্প প্রেমের উষ্ণ ধোঁয়াতে। ষষ্ঠ পর্ব। লেখিকা শরীফা সুলতানা জেবা। প্রহরের কথা শ্রবণ হতেই কিংকর্তব্যবিমূঢ় নিষাদ। সামান্য ফুলো ফুলো গাল দুটো ঈষৎ লালের আবরণে ঢেকে গেল তৎক্ষণাৎ। অপ্রস্তুত চাহনিতে আব্বার দিকে চাইল, সেখানে থেকে দৃষ্টি সরিয়ে দেখে নিল একবার প্রহরকে। অতিশয় নির্বিকার দেখাচ্ছে তাকে। যেন চমকানোর মতন বা লজ্জা পাওয়ার মতো সে কিছুই বলেনি। জবাবের প্রতীক্ষায় নিষ্পলক চেয়ে আছে আব্বার দিকে। রফিক আজমের কপালে বলিরেখার ভাঁজ পড়ল। এগিয়ে এসে প্রহরের সামনে উপস্থিত হলেন তিনি। গলার স্বর কঠিন রেখে প্রশ্ন করলেন, বউ দিয়ে দেব মানে? আমাদের আগে কথা হইছে না, কলেজ পাশ করলে নিয়ে যাইবা তোমাদের বাড়িতে? প্রহর বসা থেকে নির্লিপ্ততা সুরে বলল, বসুন শ্বশুরজান, বসে কথা বলি আমরা। এবার ভয়ানক রাগ চড়ে গেল রফিক আজমের মাথায়। এমন বেয়াদব, অসভ্য ছেলে উনি জীবনেও দেখেননি। ইচ্ছে করছে ৩-৪টা চপেটাঘাত বসাতে, কিন্তু সময় তার প্রতিকূলে বলে পারছেন না। জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় রাগান্বিত স্বরে বললেন, যা বলার জলদি বলো। তোমার সাথে বসে কথা বলার ইচ্ছে আমার নেই। এমপি হতে পারো শহরে, কিন্তু আমার চোখে তুমি আস্ত বড় বেয়াদব। প্রহরের ঠোঁটের কোণে রৌদ্রপ্রজ্জ্বল দিনের ন্যায় ঝলমলে হাসি ফুটে উঠল। বসা থেকেই কথার পিঠে কথা বলল, আপনাকে সম্মান করলেও ভাবেন বেয়াদবি করছি, অসম্মান করলেও ভাবেন বেয়াদবি করছি। না পেলাম ভাগ্নে হিসেবে দাম, না পেলাম মেয়ের জামাই হিসেবে সম্মান। কখনো আমাকে ভালো দৃষ্টিতে দেখেননি, ভালো লাগার চোখে দেখলে আমার ভুলগুলোও ফুল মনে হতো আপনার। আপনার মতো মামু ও শ্বশুর পেয়ে জীবনটাই লস হয়ে গেল। এখন আমার বউটাই দিচ্ছেন না। বিয়ে করে ফেলেছি, বউ থাকবে আমার কাছে। শর্ত কেন রাখবেন? দেখতেই পাইতেছ ওর এখন পড়াশোনা করার বয়স, এটুকু বয়সে সংসার কি করবে? আমি কি তোমার কাছে বিয়ে দিতে চাইছি? জোর করে ফুসলিয়ে ফাঁসিয়ে বিয়া করছো তুমি। শ্বশুরের তোত্তারা কথাগুলো কর্ণধারে হানা দিতেই প্রহরের চোয়াল শক্ত হয়ে উঠল। যথাসম্ভব নিজেকে শান্ত রূপে থেকে বাকবিতণ্ডা ছেড়ে ছুড়ে বলল, আমার আপনার সাথে তর্ক করার একদম ইচ্ছে নেই। আপনার মেয়ে হতে পারে বয়সে ছোট, কিন্তু আমি তো বড়। আমার সংসার করার বয়স পেরিয়ে যাচ্ছে। তাছাড়া আপনার এই ছোট মেয়েকেই আপনি কয়েক মাস আগে সমীরণের সাথে বিয়ে দিচ্ছিলেন। তখন ছোট মনে হয়নি? আমার বেলায় এসব ছলচাতুরি বন্ধ করুন। ভালোবাসি আপনার মেয়েকে, তাই বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন। তাহলে আমিও যে আপনার মতো একই পথে হাঁটব, প্রাণপ্রিয় শ্বশুরজান। সমাপ্তিতে বলা কথাটুকু প্রহর কাছে এগিয়ে এসে অত্যন্ত নিচু স্বরেই বলল। রফিক আজম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, কিঞ্চিৎ শব্দ সৃষ্টি করে। বুঝলেন, এই ছেলের সঙ্গে আর পারবেন না তিনি। চেয়েছিল নিজ অহংকারে অটল থেকে সরণিকা নিবাসের প্রতিটি মানুষকে চূর্ণবিচূর্ণ করতে। কিন্তু আজ মনে হচ্ছে নিজের করা কর্ম তিনি নিজেই ফেরত পাচ্ছেন। বছর বছর ধরে যে রহস্য ছিল গোপন, প্রহর সেটা খোলাসা করে আজ সালিশে তাকে গ্রামের মানুষের সম্মুখে, সবার চোখে ছোট করে দিল। কিছু মানুষের কুমন্ত্রণায় ক্ষমতা অত্যধিক পাওয়ার লোভে লোভাতুর হয়ে দাঁড়িয়েছিলেন চেয়ারম্যান নির্বাচনে, চেয়েছিলেন উজ্জ্বল সাহেবকে হারিয়ে গ্রামে রাজত্ব বাড়াতে। কিন্তু বিগড়ে গেল সব। অর্থের লোভ দেখিয়ে জিততে গিয়ে উল্টো ফেঁসে গেল জীবনভরের জন্য। প্রহর সেটারই ফায়দা লুটে তার সকল অহংকার ধূলিসাৎ করে দিতে চাইছে। প্রহরের চোখে মেয়ের জন্য সব সময় অন্যরকম টান দেখতে পেতেন তিনি। নিশাত ও তার মাঝে দূরত্ব টেনে দিয়ে কষ্ট দিতে চেয়েছিলেন প্রহরকে। সেটাও আর হয়ে উঠবে না। তিনি স্বয়ং মানেন সর্বদা, আপনজনের চেয়ে তিনি নিজের সম্মান, অহংকারটাকে ভালোবাসেন বেশি। তার অহংকারের নিকটে বাকি সবই নিরর্থক, তুচ্ছ। কিন্তু আজ বড্ড অসহায় লাগছে তার নিজেকে। যে দুটুকুও দেখাতে পারছেন না প্রহরের সামনে। যুদ্ধে পরাজিত সৈনিকের মতো পরাজয় মেনে নিয়ে বললেন, সামনের মাসে তুলে নিয়ে যেও তোমাদের বাড়িতে। এ নিয়ে পরে কথা বলবো। তোমার আব্বা আম্মাকে আসতে বলিও। প্রহর আনন্দিত ভঙ্গিতে কফির কাপে সিপ দিতে লাগল। নিশাত, কোকেয়া, আফিয়া, সবার মুখচ্ছবিতে বিস্ময় স্পষ্ট। এত সহজে মেনে গেলেন রফিক আজম। প্রহর কফির কাপটা টেবিলে রেখে বলল, আমি কেন বলবো? নিজের বিয়ের অনুষ্ঠানের কথা নিজে বলতে লজ্জা লাগে আমার। বরং আপনি আমার বাপকে কল করে বলবেন এ ব্যাপারে কথা বলতে চান।
রফিক আজম চোখা দৃষ্টিতে তাকালেন। নির্লজ্জের মতো বউ চাইছে, আবার বলে বিয়ের অনুষ্ঠানের কথা বলতে লজ্জা লাগে। সব যে উনাকে নাস্তানাবুদ করার জন্য, ভালোই টের পেলেন তিনি। অসম্ভব। আমি ফোন দিমু না, আমার মেয়ে নেওয়ার আগ্রহ তোমাদের। আমার না। কাটা কাটা গলায় বললেন। প্রহর একরোখা গলায় বলল, ঠিক আছে, তবে আমি আমার পথ দেখতে হবে। প্রহর যে তাকে আবার ব্ল্যাকমেইল করছে তা বিশদ হয়ে গেল রফিক আজমের কাছে। বহুদিন, বহুকাল পরে তবে দম্ভের প্রাচীর ভেঙে নত হতে হবে উজ্জ্বল সাহেবের সামনে। এই মুহূর্তে আদরের মেয়েকেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে উনার। মেয়েটা প্রহরকে বিয়ে না করলে এসব হতোই না। আমি কথা বলবো, বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি ঘর ছেড়ে। কোকেয়া এখনো হতবাকের সমুদ্রের অতল গহ্বরে ডুবে আছেন, সাথে বসার ঘরে উপস্থিত বাকি সবাইও। সৌরভ সবে সদর দরজার চৌকাঠ মারিয়ে ঘরে ঢুকেছিল। আব্বার ও প্রহরের কিছু বাকালাপ তারও কানে এলো। তবে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আজ প্রথমবার প্রহরকে খুব পছন্দ হলো তার। যতই বেয়াদব হোক না কেন, কোনো না কোনোভাবে এই বাড়ি আর ওই বাড়ির মানুষগুলোর একে অপরের বাড়িতে যাতায়াত সহজ করে দিচ্ছে সে। এখন সকল পারিবারিক কলহ মিটে গেলেই হয়। সমীরণ সোফায় বসে সামনের টিটেবিলের ওপর পায়ে পা তুলে গালভর্তি হাসি নিয়ে বলল, প্রহর ও তার আপনজনের নিরাপত্তা নিশ্চিত করে তোর কি লাভ হলো, তনু? রক্তের সম্পর্কের সাথে কেউ বেইমানি করে? তনুজা ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি হাসল। সমীরণের মুখোমুখি বিছানায় বসে উরুতে কনুই ঠেকিয়ে এক হাত রাখল গালে। চিন্তিত ভঙ্গিতে বলল, আমি বেইমানি করেছি? কখন? একটুও মনে পড়ছে না, ভাইয়া। আমার যতদূর মনে আছে বেইমানি তুমি করেছ। এমপি পদ পাওয়ার জন্য ক্ষমতার লোভে আপন ভাইকে ড্রাগস দিয়ে খুব সুন্দরভাবে হত্যা করেছ। দুনিয়ার সামনে বানিয়েছ মাদকাসক্ত ব্যক্তি। আমি তো কেবল এক পাপীর আশাকে ভঙ্গ করেছি। তুমি একজন যোগ্য এমপি কিভাবে হবে? যোগ্য এমপি হবার আগে যে তোমার যোগ্য ভাই ও একজন ভালো মানুষ হবার ঘাটতি যে রয়ে গেছে। তুমি হলে হিংস্র পশু। সমীরণ রক্তচক্ষু নিক্ষেপ করল তনুজার দিক। মুখাবয়বে কঠিন ও হিংস্রতার খেলা। তনুজা টলল না। উল্টো ভীতিহীন ও নিস্তরঙ্গ গলায় প্রশ্ন করল, গায়ে লাগছে, ভাইয়া? শুনতে খুবই বিশ্রী, তাই না? কিন্তু তুমি তো এটাই। কি পেলে এমন হয়? ধ্বংস ছাড়া কিছুই পাবে না। ক্ষমতা অত প্রিয় হলে কেন বললে না বাবাকে? অন্তিম ভাইকে মারার কি দরকার ছিল? কই, নেতা সাহেবকে মেরে তো পারছো না ক্ষমতা ছিনিয়ে নিতে। আসলে উনাকে টেক্কা দেবার মতো ক্ষমতা তোমার মাঝে নেই, তোমার মাঝে আছে বেইমানি করে কাউকে মেরে ফেলা। তুমি হচ্ছ হত্যাকারী, অসহায়, কাপুরুষ। সমীরণ সামলে রাখতে পারল না আর যেতটুকু। ঝড়ের বেগে ছুটে এসে গলা চেপে ধরল তনুজার। মুহূর্তেই গোলদেশে তার হাতের চাপে তনুজার ফর্সা বদনকান্তি ছাই রঙে ছেয়ে যেতে লাগল। সমীরণ ছেড়ে দিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, কষ্ট হচ্ছে বন? চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে তনুজার। মুখে মেকি হাসি। ব্যথিত কণ্ঠে কষ্টের সৃষ্টে উচ্চারণ করল, ওহু, বরং আমায় মারলে তুমি ফেঁসে যাবে। নেতা সাহেবের কাছে আমার একটা চিঠি দেওয়া আছে, বুঝলে? যেই চিঠিটায় আমার স্বাক্ষর সমেত লেখা আছে আমার মৃত্যু হলে সেটার পেছনে তুমি দায়ী থাকবে। এবং অন্তিম ভাইয়ের মৃত্যুর প্রমাণসহ সব দেওয়া। একদিকে তুমি আমায় শেষ করবে, অন্যদিকে তোমায় শয়তানি রূপে এই জগৎ সংসার দেখবে। অতি দুর্বল মন কিংবা খালি হাতে তোমার সাথে লড়াই করতে নামিনি। কি চাস তুই? আশা ভঙ্গ হবার, প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায়, ক্ষমতা না পাওয়ার, ঘৃণা পাওয়ার যন্ত্রণায় তুমি ধুকে ধুকে মরো। নয়তো কবেই পারতাম তোমায় জেলে পাঠাতে। কিন্তু জেলের কারাগারে বন্দী হবার চেয়ে নিজের মনে বন্দী হয়ে একটু একটু করে মরা বেশি যন্ত্রণাদায়ক। এর থেকে বড় শাস্তি কি হতে পারে? তুমি এটাই পাবে ও পাচ্ছ, আমি জানি। সমীরণ হিসহেসিয়ে বলল, ভুল করছিস তুই। ঠিকই তোকে আমি অন্তিমের মতো মারব। বাবাকে বহুবার বলেছিলাম আমায় রাজনীতিতে ক্ষমতা পাইয়ে দিতে। কিন্তু শুনেননি তিনি। আর অন্তিমও এমপি পদ পাওয়ার জন্য লোভী ছিল। তার সাথে বান্দরবন ট্রিপে গিয়ে নানান কৌশলে মাদকের প্রতি এডিক্টেড করলাম। সেখানে থাকাকালীন কয়েকদিন জোর করেই আমি ড্রাগস দিলাম, তারপর থেকে সে নিজেই আসক্ত হয়ে পড়ল। নেশাতুর জিনিস থেকে কি দূরে থাকা যায়, বল? তো সে নিজে মরল না। আমার দোষ কোথায়?
আর বাবা মায়ের কাছেও তো আমার দোষ বলে যায়নি। বলবে কিভাবে? বললে তো, তুমি হুমকি দিয়ে রেখেছিলে মৃন্ময়ীকে মেরে ফেলতে। ভাইয়া তখন তোমাকে মোকাবিলা করার মতো পরিস্থিতিতে, সুস্থ শরীরে ছিল না। তুমি ভাইয়াকে এমন করে অন্ধকার জগতে ঠেলে দিয়ে বলছো তোমার দোষ কোথায়? পরিকল্পনা করে মেরেছ তুমি তাকে। একটা মেয়ের জীবন শেষ করেছ। অহ, ভালো কথা। মৃন্ময়ী কোথায়? কোথায় পাঠিয়েছিস তুই ওই শালিকে? নোংরা কথা বলবে না ওকে নিয়ে। ওর জীবনটা শেষ করে দিয়েছ তুমি। শেষ হলো, কই? ঠিকই অন্তিমকে ভুলে প্রত্যয়ের প্রেমে হাবুডুবু খাইতেছিল। কই লুকাইছিস ওরে? তুই কি ভাবছি আমার আড়ালে তুই এত কিছু করবি? কখনো জানবো না। শুধু একটাই আফসোস, বাবা তোরে ভালোবেসে আবারও একই ভুল করলো। আবারও আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নিল। দাঁড়াতে দিল না আমায় এমপি নির্বাচনে। ইচ্ছে করছিল তখনই মেরে ফেলি, কিন্তু মাথা গরম করে আর কিছু করতে চাইনি। শত হোক, বাপ তো করে ফেলেছে বোকামি। সমস্যা নেই, প্রহরকে সরালে সেই আসন একদিন আমার হবেই। রাজনীতিই আমার জীবনের সবথেকে বড় নেশা, বুঝলি? ওই আসনে না বসা অবধি তৃপ্তি পাব না। তোর বেইমানির শাস্তিও সময় বুঝে দেব আমি। তনুজা ক্রূর হতে ক্রূরতর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, তুমি আমাকে, বাবাকে, মাকে কখনো কাউকেই ভালোবাসোনি। ক্ষমতাকে ভালোবাসো, রাইট? এমন কোনো মানুষ কি নেই এ ধরায়, যাকে তুমি ভালোবাসো? যার ভালোবাসা না পেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে তুমি মৃন্ময়ীর মতো? সমীরণের নেশাটা ভালোই জেকে ধরেছে। তনুজার প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দিতে চাইল সে। কিন্তু হলো ব্যর্থ, ফেঁসে গেল ঐন্দ্রজালিক এক মুহূর্তে। চোখের সামনে যেন ভাসল উষার মায়াবী বদনখানি, স্ফীত হাসিখানা, তার দিকে গরম দৃষ্টিতে তাকানো। মাঝেই মাঝেই অনিচ্ছা সত্ত্বেও কল্পনায় বাস্তবে উষাকে হাতড়ে খুঁজে বেড়ায় সে। আগের মতো তাকে শারীরিকভাবে পাওয়ার জেদ কাজ করে না, কেবল একটাই ক্রোধ হয় উষা কেন তার হলো না। কেন প্রত্যয়ের হলো? উষাকে বুকে আগলে রাখতে ইচ্ছে করে তার প্রচণ্ড। মুখ ফসকে বলতে মন চায়, শুধু তোমার দেহখানি নয়, তোমার মনটাও আমার দখলে চাই, উষা। তবে কি তার মন জমিনে উষার জন্য রাখা অনুভূতির বীজ অঙ্কুরিত হয়ে পরিণত হলো ভালোবাসায়? তনুজাকে জবাব দিল এক শব্দে, না। প্রত্যয় আজ আর হলে ফিরে যেতে দেয়নি উষাকে, সোজা বাড়িতে নিয়ে এলো। আসার পর বাবার কাছে গিয়েছিল সে দেখা করতে। মোশতাক সাহেব রাতে একটু জলদি ঘুমিয়ে যান ঔষধ খেয়ে, তবে আজ মেয়ের সাথে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে ঘুমোলেন তিনি। বাবার ঘর থেকে রাত 11টায় বেরিয়ে আসে ও। নিজের ঘরে ঢুকে অবাক হয়ে যায়। ঘরটায় আলোর ছিটে ফোঁটাও নেই। অন্ধকারে হাতড়ে ঘরের আলো জ্বালানোর জন্য উদ্যত হলো সে। নিমিষেই পেছনে থেকে একটা গম্ভীর স্বর তাকে বাধা প্রদান করে, জ্বালাস না আলো। কেন জ্বালাব না? তোর কেনর উত্তরটা অন্যভাবে দেব আমি, মুখে নই। অত্যন্ত গাঢ়, উন্মত্ত, মোহনীয় পুরুষালী কণ্ঠ উষার শ্রবণগ্রন্থিতে প্রবেশ করে সোজা হৃৎপিণ্ডে এসে অনুভূতিদের মাঝে বাঁধিয়ে দিল গোলমাল। হাত পা, বুক, সর্বাঙ্গে প্রারম্ভ হলো তুমুল আন্দোলনের। অবিরাম ঘাড়ে গভীরভাবে স্পর্শ করা প্রত্যয়ের উষ্ণ নিঃশ্বাস আর সইতে পারল না উষা। ত্রস্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হলো সম্মুখে দাঁড়ানো পুরুষের। বাহিরের জ্বলন্ত বাতি থেকে কিছুটা আলোকছটা একেবারেই মৃদুভাবে ঘরের অভ্যন্তরে গমনের অধিকার খাটানোর শ্রম চালিয়ে যাচ্ছে। সেই স্বল্প দীপ্ততার সাহায্যে আবছা আবছা উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন চেহারাখানা দৃষ্টিতে আবদ্ধ করার সুযোগ মিলছে তার। কেন যে এ বৃষ্টিমুখর, অমানিসায় ডুবন্ত মুহূর্তে প্রত্যয়কে মোটেও স্বাভাবিক লাগছে না ওর। অত্যাসক্ত পুরুষকে রেখে ধীরে ধীরে পিছিয়ে সফেদ প্রাচীরে গা ঘেঁষে দাঁড়ালো সে। উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করল, তোমার কি হয়েছে বলো তো? জোর করে বাসায় নিয়ে এলে। এতদিন পর নিজের রুমটায় পা রাখলাম, বলছো আলো জ্বালাবি না। আবার বলছো, মুখে বলবে না। এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? নেশা টেশা তো করনি, গন্ধ পাচ্ছি না। তবে হলোটা কি? প্রত্যয় দুজনের মধ্যকার তফাতের অদৃশ্য দেয়াল নিষ্পেষিত করে দিয়ে এগিয়ে এসে বা হাতটা ধরল উষার ভীষণ আলতোভাবে। পরক্ষণেই সেই স্পর্শ কঠিন থেকে কঠিনতর হলো। অপর হাত বাড়িয়ে লোক করে দিল দরজাটা। দপ করে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় কক্ষ। মোটামুটি বড়সড় আকৃতির কক্ষে ছড়াতে লাগলো প্রত্যয়ের ফিসফিস করে বলা কথাগুলো। অনেক কিছু হয়েছে।
তুই খোঁজ রেখেছিস আমার, রাখিসনি। অভিমানে দূরে থেকে আমাকে মেরে ফেলার ফন্দি এঁটেছিলি তুই। এবার তুই দূরে যাওয়ার আগে আমি তোকে বন্দি করে ফেলব। শিকল পরিয়ে দেব তোর পায়ে। উষা হতবিহ্বল হয়ে ভ্রু কুঁচকে আওড়ালো, শিকল পরিয়ে দেবে? হ্যাঁ, প্রেমের শিকল। এই শিকল তোকে বিন্দুমাত্র কষ্ট দেবে না ভোরের পাখি। প্রেম শিকলে বেঁধে তোকে অনন্তকাল আমার বুকে পোষে রাখবো আমি। তুই চাইলেও আর এই শিকল খুলে মুক্ত হতে পারবি না। উষা বিভোর হয়ে শুনল প্রত্যয়ের কথা। জবাবে কলকল করে বলল, তুমি বাধার আগেই তোমার প্রেম শিকলে বাধা পড়েছি আমি সেই কিশোরী বয়সে। শত চেষ্টায়ও যে পারিনি মুক্ত হতে। হতেও চাই না। আরো শক্ত করে বেঁধে দাও যেন শেষ নিঃশ্বাস অবধি তোমারই বুকেতে রই আমি। প্রত্যয় কেমন দুষ্ট কণ্ঠে বলল, তুই নিশ্চিত? আমি কিন্তু ওই কীর্তিনাশা বর্ষণময় রাতকে সাক্ষী রেখে সূচনা করব তোর আর আমার প্রেমের মৌসুমের। পিছু হটতে পারবি না কিন্তু। তুই পিছু হটলে যে দুঃখ পাবো ভোরের পাখি। উষার গলা শুকিয়ে গেল। ইদানিং প্রত্যয় সন্নিকটে এলেই তার এমন হাল হয়। তার হাত ধরে রাখা মানুষটার কথাগুলো শুনে ছলকে উঠে রক্ত। ঝপাং করে অনুভূতিরা পুনশ্চ মিলিত হয় সমস্বরে যেন বলতে থাকে, কীর্তিনাশা বৈশাখেই আজ তোর সর্বনাশ। এই সর্বনাশে সম্মতি দিয়ে দে, উষা। নিজের অনুভূতিদের শাসিয়ে প্রত্যয়ের থেকে হাত ছাড়িয়ে বারান্দার দরজা মেলে দিল সে। বাতি জ্বালাল সেখানকার। দাঁড়ালো বৃষ্টিতে ভেজা বারান্দায়। তোত্তাছোড়া বৃষ্টি এসে ভিজিয়ে দিতে লাগলো ওকে। সম্পর্ক নিয়ে সে একটুও দ্বিধান্বিত নয়। বরং পরিপূর্ণ রূপ সেও দিতে চায়। তবে আজ কেন এত লজ্জা গ্রাস করে নিচ্ছে তাকে। প্রত্যয় একটু বেহায়াভাবে অকপটে প্রস্তাব রেখেছে বলে। বৃষ্টির বড় বড় ফোঁটায় প্রায় আধভেজা হয়ে যেতে লাগলো সে। প্রত্যয় পেছনে এসে দাঁড়িয়ে বলল, ভিজে যাচ্ছিস, ঘরে আয়। তুমি কি এজন্যই আলো নিভিয়ে রেখেছিলে? লজ্জা পাচ্ছিলে চোখে চোখ রেখে বলতে? তোর কি মনে হয় আমি লজ্জা পাওয়ার ছেলে? তোমাকে কখনো লজ্জা পেতে দেখিনি, শুধু নিজের ধারণা থেকে বললাম। উষার এলোমেলো কেশগুচ্ছ ঘাড়ের একপাশে রেখে প্রত্যয় মুখে নিয়ে গেল ওর কানের কাছে। হৃদয়েশ্বরীর হৃদয়ে ঝড় তুলে দিয়ে বলল, লাইট অন করে দিয়ে যাচ্ছি। রুমে গিয়ে জেনে নিস কেন অফ ছিল লাইট। উষা ঘাড় ঘুরিয়ে মুখটা প্রত্যয়ের চেহারায় রাখল। দুজনের নাক ছুঁই ছুঁই, কম্পনরত ওষ্ঠদ্বয় মিলিত হবার পথে। দুটি হৃদয়ে গতি নিয়ন্ত্রণ হারা। প্রত্যয় সুপুষ্ট হাত নিয়ে রাখল উষার পেটের উপরিভাগে। মুখ কিছুটা সরিয়ে নিয়ে বলল, এভাবে ঠোঁট দুটো কাছে এনে বুকের ভেতরের অস্থিরতা বাড়িয়ে দিচ্ছিস কেন? কিছু বলবি? উষা বিব্রত হয়ে যায়। সে কেন যে ফিরল প্রত্যয়ের দিক। হ্যাঁ, মনে পড়েছে। প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? বিছানায় থাকতে দিবি না, জড়িয়ে ধরতে দিবি না, প্রেমের মৌসুম আনতে দিবি না, তাই চলে যাচ্ছি নিচে। উষা প্রত্যয়ের ঠোঁটে হাসি দেখে বুঝে গেল এই লোক আবার ফিরে আসবে। তাইগা ছাড়া ভাবে বলল, ঠিক আছে যাও, শুভরাত্রি। কিছুটা মনক্ষুণ্ণ হলো প্রত্যয়ের। উষা কি তাকে এখনো ক্ষমা করতে পারেনি? নতুনভাবে সবকিছু শুরু করতে চায় সে। উষার মাঝে কি এখনো দ্বিধা ভাব রয়ে গেল? ভাবনঘরে তালা লাগিয়ে উষাকে আলিঙ্গন মুক্ত করে দিয়ে বিষণ্ণ, ভগ্ন হৃদয় নিয়ে চলে গেল কক্ষ ছেড়ে। যাওয়ার পূর্বে ঘরে শুভ্র আলো ছড়িয়ে দিয়ে গেল। সেই আলোয় উষা খুঁজে পেল রুমটাকে অন্ধকার করে রাখার রহস্যের উপযুক্ত সমাধান। বড় একটা পেইন্টিং রাখা তার রুমের মাঝখানে। সেখানে তার ছবি এঁকেছে এক টুকিটাকি আঁকিবুকি করা চিত্রশিল্পী। এঁকেছে বড্ড মায়া মিশিয়ে। মনে হচ্ছে যেন রঙের পরিবর্তে রং তুলিতে মাখিয়ে নিয়েছিল কেবলই মায়া। এত সুন্দর কি সে? উষার নিজেকে এতটা অসাধারণ আগে কখনো লাগেনি। চোখের তারায় খুশিরা প্রজ্বলিত হয়ে ওঠে। হাত বাড়িয়ে ছবিটা ছুঁয়ে দেখতে থাকলো ও। মানুষটার পাগলামি দিনকে দিন বেড়েই চলেছে। মনে পড়ে গেল ওর বিয়ের কথা। বিয়ে ছিল নাকি প্রত্যয়ের ব্ল্যাকমেইল কে জানে। মোশতাক সাহেব ও উজ্জ্বল সাহেবের সামনে দাঁড়িয়ে বলেছিল, অন্যের হাতে উষাকে তুলে দিলে ঘর ছাড়বে সে, ফিরবে না আর কখনো। প্রহর অবশ্যই হাসি মুখে বলেছিল, চলে যা, ওর বিয়ে হলে তোর কি। প্রত্যয় নির্দ্বিধায় স্বীকারোক্তি দিয়েছিল, আমি ওকে নিজের বউ করতে চাই। এই কথায় সবাই খুশি হলো। ভাবল, মৃন্ময়ীর ভূত ছাড়ল তবে। ওর পাগলামিতে মোশতাক সাহেব ক্ষমা চেয়ে পাত্রপক্ষকে ফিরিয়ে দেন, তার আগে প্রত্যয় এক কাণ্ড করেছিল।
হলুদের রাতে পাত্র এক বন্ধুর সাথে দেখা করে আসার সময় কিছু ছেলে সাথে নিয়ে মারধর করেছিল পাত্রকে। বেচারা বিয়ে করতে এসেছিল মাথায় হাতে ব্যান্ডেজ নিয়ে। ছেলে প্রত্যয়কে চিনতে পেরে ভেজাল করে ভীষণ, কিন্তু প্রহর সামলে নেয়। উষার আগে ক্ষোভে প্রত্যয়কে বিয়ে করবে না বলে বেঁকে বসলেও আলতা ও বাবার অনুরোধ ফেলতে পারেননি। মূলত আলতার মুখের দিকে চেয়ে বাধ্য হয় করে বিয়েটা। তারপর যেই জেদ জেগে ওঠে ভেতরে, সেটা দমাতে বাড়ি ছেড়ে ওঠে হোস্টেলে। ওর মন জেতার জন্য প্রত্যয় অনেক ধৈর্যশীল প্রেমিকের পরিচয় দিয়েছে, বেহায়াও হয়েছে। আর কত ফিরিয়ে দেবে মানুষটাকে। এবার নতুন কিছুর যাত্রা হোক। নিচে গিয়ে ডেকে আনবে কি। দরজা খোলার আওয়াজ পেয়ে দেখে প্রত্যয় ফিরে এসেছে। চুল উস্খুস্ক হয়ে আছে। নিশ্চয়ই চুলের ওপর রাগ ছেড়েছে নিচে গিয়ে। ওকে অবাক করে দিয়ে মেঝেতে বসে বলল, তোর বিছানায় জায়গা দিস না, মেঝেতে দে। আমার না একদম বউ ছাড়া থাকতে ইচ্ছে করছে না। জড়িয়ে ধরতে না পারি, বউয়ের রুমের মেঝেতে ঘুমানোর ভাগ্য হোক আমার। উষা এবার শব্দ করেই হেসে দিল। প্রত্যয়ের কাছে গিয়ে বলল, ধন্যবাদ চিত্রশিল্পী। আমি অতটা সুন্দর তা জানতাম না। প্রত্যয় হাত টেনে ধরে ওর পাশে বসিয়ে বলল, তুই আমার চোখে নন্দনকাননের পারিজাত। যার মায় লেপ্টে গিয়ে আমি প্রেমে পরিবারে বার ভালোবাসি। উষা উষা চোখ বুজে শুধাল, তুমি কি লাইটটা বন্ধ করে আসবে? কেন? প্রশ্নাত্মক বাক্যে জানতে চাইল প্রত্যয়। উষা ধানাই পানাই না করে এক নিঃশ্বাসে উত্তর দেয়, আমিও তোমার প্রেমের মৌসুমে সামিল হতে চাই। এক মুহূর্তও নষ্ট না করে প্রত্যয় বাতি নিভিয়ে দিল। মৃদু আলোর একটা লাইট জ্বালিয়ে দিল। যেই রশ্মিতে উষার মুখটা দেখা যাচ্ছে অস্পষ্ট। পাজাকোলা করে বিছানায় বসালো তাকে। এগিয়ে এলো উষার অধরজোড়ার কাছাকাছি রুক্ষ ওষ্ঠদয়। চোখ বুজল সেই পুনরায়। আঁকড়ে ধরল প্রত্যয়ের গলা। তন্মধ্যে ভো ভো শব্দ সৃষ্ট করে, নির্বতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেজে উঠল উষার ফোনটা। রুমে আসার সময় হাতে করে নিয়ে এসেছিল সে। প্রত্যয়ের কথার মাঝে ছুঁয়ে দেখা হয়নি, ফেলে রেখেছিল অন্ধকারে বিছানার এক কোণে। কলটা কেটে যায়। হাতে নিয়ে দেখে একই নাম্বার থেকে আরো বার তিনেক কল এসেছিল। বারান্দায় থাকাকালীন এসেছিল হয়তো, নতুবা শুনতে পাওয়ার কথা। উন্মাদ বৈশাখের তুফানে, প্রলয়ঙ্করী বাতাসের শা শা শব্দের ভিড়ে মুঠোফোনের কিঞ্চিৎ বিরক্তি মিশ্রিত শব্দটুকু হারিয়ে গিয়েছিল বোধহয়। প্রত্যয় চোখ মুখ কুঁচকে গালি দিল ফোনের ওপাশের অজানা ব্যক্তিকে। টেনে নিয়ে মোবাইল সে রিসিভ করল, ইশারায় উষাকে জিজ্ঞেস করে নেয় একবার, তুই চিনিস? উষা ঘাড় ডানে বায়ে করে বুঝিয়ে দেয় সে চিনে না নাম্বারটা। প্রায় গভীর হওয়া রজনীতে অপরিচিত কারো কল নিয়েও বেশ হতবাক। কিৎপরিমাণ নিস্তব্ধতার পর একটা মাতাল কণ্ঠ কাতর স্বরে ডেকে উঠল, উষা উষা, এই উষা। কণ্ঠ চিনতে ভুল করল না প্রত্যয়। চোখ দুটো লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করল। তবুও আগের মতোই দাঁতে দাঁত চেপে নিশ্চুপতা বজায় রাখল। লাউডস্পিকারে দিল কলটা। সমীরণ আরেকবার উষার নামটা নিতেই ক্রোধমিশ্রিত স্বরে বলল, অন্যের বউকে মাঝরাতে কল কেন? বিখ্যাত মডেল সমীরণ সাহেব। সমীরণ গর্জে উঠল, তুই উষার কাছে কি করছিস? কি করছি মানে? মাত্রই বউকে চুমু খেতে যাচ্ছিলাম, তুই আমাদের মধুময় রাতকে সর্বনাশময় রাত করে দিলি। নেশায় ডুবে থাকা সমীরণের বক্ষস্থলে যাতনা ছড়িয়ে গেল। কণ্ঠটাও তীব্র ভেজে জ্বলে উঠল, তুই ওকে ছুঁয়েছিস। ছবির মতো ভিলেন সেজে ডায়ালগ ছাড়া বন্ধ কর, মানুষ হয়েবার। আমাকে ও ভাইকে ধ্বংস করতে নিশাতের দিক থেকে নজর সরিয়ে এখন উষাকে বেছে নিলি। এসবে কোনো লাভ হবে না। তুই উষাকে বিয়ে করার আগে থেকেই ওকে আমি পছন্দ করি। তুই এসেছিস আমাদের মাঝে। আমি ওকে পছন্দ করি এটা জানেও। তোর নজর কেমন, তুই কেমন চরিত্রের এটা সবাই জানে। তুইও তো ভালো না। দিন রাত এক করে ঘুরলি মৃন্ময়ীর পেছনে, বউ করে নিলি আমার উষাকে। বুঝতে সময় লেগে গেল, নয়তো ও তো আমার বুকেই থাকতো এখন। ফোনটা দে ওকে। উষা প্রত্যয়ের হাত থেকে মোবাইল নিয়ে রোষপূর্ণ স্বরে বলে, আপনি আর কল দেবেন না আমায়। চরিত্রহীন। কেন আমার পেছনে পড়ে আছেন? সমীরণ কাতরচিত্তে বলল, আমি আর তোমায় আগের মতো চাই না। এখন আমি তোমায় ভালোবাসি, উষা। আগে থেকেই হয়তো বাসতাম, কিন্তু বুঝতে পারিনি। শুনেছি তোমার ও প্রত্যয়ের সম্পর্ক স্বাভাবিক হয়নি। তোমাকে পাওয়ার একটা সুযোগ কি আমায় দেবে?
অন্যের ঘর ভেঙে কোনো বিবাহিত নারীকে চাওয়া চরিত্রহীনতার পরিচয় দেয়। যদি আপনার ভালোবাসা সত্য হয়ে থাকে তাহলে শুনে আমি খুশি। নিজে ভালোবাসলেই অন্য কারো ভালোবাসা উপলব্ধি করা যায়, এতে কারো ক্ষতি করতেও আপনি দুবার ভাববেন। বলেই কলটা কেটে মোবাইলটা অফ করে দিল। সমীরণ কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি নতুন কোনো ঢং? সে চায় লোকটা পরিবর্তন হয়ে যাক, তার বড় ভাইয়ের কোনো ক্ষতি না করুক। সামনে তাকিয়ে হকচকিয়ে গেল। রক্তাভ নেত্রযুগল নিবন্ধ তার দিকে। প্রশ্ন আসল, সমীরণ তোকে বিরক্ত করত, সেটা তুই একবারও আমায় বলিসনি কেন? বললে তোমরা ওকে মারতে যেতা, আরো ভেজাল হয়ে যেত। আমি আসলে আর কোনো ঝঞ্ঝাট চাইছিলাম না। ওর স্বভাবই এমন। প্রত্যয় উষার কোমরে দুই হাত পেঁচিয়ে বুকের মধ্যে টেনে আনল। গালে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে মোহনীয়া কথার জালে জড়িয়ে নিল তাকে, ঘায়েল করল অন্তর, করে দিল কমজোর। পায়ে শিকল পরানো ক্যান্সেল, আমি বরং বুকের ভেতর পিঞ্জিরা বানাবো। সেই পিঞ্জিরায় লুকিয়ে রাখবো তোকে। তার জন্য যে আরো অনেক অনেক ধাপ এগিয়ে যেতে হবে আমাদের। দুর্বল উষা বশীভূত হয়ে উচ্চারণ করে, ভালোবাসার সকল ধাপ পার হতে আমি রাজি। আচম্বিতে তার নরম অধরষ্ঠ চলে গেল প্রত্যয়ের ওষ্ঠের দখলে। নেত্রপল্লব নেতিয়ে গেল লজ্জাবতীর ন্যায়। পণ করল মনে মনে, এই নিশীথে আর চোখ মেলে দেখবে না কোনো সৌন্দর্য এবং প্রত্যয়কে। অতর্কিতে সমাপ্তি হোক অমানিসার। নিশাতের হলো জ্বালা। এই বাড়ি ওই বাড়ি করতে করতে পা জোড়া ক্লান্ত। সকাল সকাল শ্বশুর বাড়িতে এসে হাজির হয়েছে। আলতা রান্নায় লেগে আছে। শিমুল ঘরে ঘুমে বিভোর। প্রহর চলে যাবে সেজন্য ছেলের নাস্তা তৈরি করে ফেলছে আলতা। শাড়ি পরিহিতা নিশাতকে দেখে মুচকি হেসে বলল, পুত্রবধূ, আপনাকে দেখে আমারই হৃদয় কেঁপে উঠল, মাশাআল্লাহ। ফুপির কথায় নিশাত লজ্জাবনত হয়ে জবাব দেয়, আমি বাড়ির জামা পরেই চলে আসছিলাম, আসার সময় মা একটা জোর করে পরিয়ে দিল। এটা আমার ওপর অত্যাচার হলো না? মুখ টিপে হাসল আলতা। বলল, অনেক বড় অত্যাচার। তোর বর এখনো ঘুমায়। দেশের মন্ত্রী এভাবে ঘুমালে সাধারণ জনগণের কি হাল হবে বল। উঠিয়ে দে গিয়ে, নয়তো না খেয়েই বের হয়ে যাবে। পা টিপে টিপে বিনা আওয়াজে ঘরে ঢুকল নিশাত। দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে দেখে প্রহর সোজা হয়ে ঘুমোচ্ছে। তার চোখেও রাজ্যের ঘুম। কোকেয়া টেনে উঠিয়ে রেডি করিয়ে পাঠালো এখানে। বকেছেও খুব। বলল, স্বামী চলে যাবে, আর উনি নাক ডেকে ঘুমায়। শাশুড়ি আর স্বামী ভালো বলে, নয়তো আমাদের শাশুড়ি 5টা বাজার আগেই ঢাকঢোল পেটানো শুরু করত উঠার জন্য। ধীর গতিতে কাছে গিয়ে দাঁড়ালো সে। প্রহর রেগে যায় যদি ডাকলে। তার সিথানের কাছে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ডাকল, প্রহর ভাই, প্রহর ভাই। চোখ বুজেই বিছানার অপর পাশে সরে গেল প্রহর। খালি জায়গাটায় হাত রেখে আদেশমূলক সুরে বলল, শুয়ে পড় এখানে। নিশাত হতবুদ্ধি হয়ে পড়ল। সে এখানে কেন শোবে? মুখে কিছু বলল না। তার নিশ্চুপতা প্রহরকে ফের বলতে বাধ্য করল, শুইতে বলেছি না তোকে। এবার ধমক দিয়েই বলল। রোষের তোপে পড়ে শুতে দেরি করল না নিশাত। সে শুয়ে পড়তেই প্রহরের বলিষ্ঠ হাত সারি ভেদ করে কোমর জড়িয়ে নিয়ে গেল তার অতিশয় কাছে। পা দিয়ে পেঁচিয়ে ধরল নিশাতের পা দুটি। এ মুহূর্তে নিশাতের মনে হলো সে কোনো জায়গায় বন্দী। প্রহর ঘুমজড়িত চোখ খুলে তাকালো ওর ভয়ার্ত, অপ্রস্তুত, লজ্জারুণ চেহারায়। ঠোঁট কামড়ে হেসে আরো কাছে টেনে নিল সে। সকালবেলা শাড়ি পরে আদর নিতে এসেছিস। তুই মুখে না বললেও আমি বুঝি। তোর ভাগ্য ভালো, তোর বরের আদর করার আগ্রহটা একটু বেশি। আমি ইচ্ছে করে পড়িনি, আম্মা পরিয়ে দিছে। অকম্পিত গলায় জবাব দিল নিশাত। প্রহরের মনোযোগ নেই তার জবাবে। তার নজর কেবল ওর চেহারায়। কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি, তিলবতী। নিশাতে ক্ষেত্রেও চুপ থাকল, নত ওর বদন। মেজাজ তপ্ততায় পরিণত হয় প্রহরের, জবাব দিচ্ছিস না কেন? ভালোবাসি বলতে তোর এত লজ্জা পেতে হবে কেন? ঘুষ লাগবে। আমাকে ভালোবাসি বলতে কত টাকা ঘুষ নিবি? নিশাতের অস্ফুট কণ্ঠস্বর, ঘুষ। টাকা দিয়ে কি করব? ভাবলাম তুই আমার শ্বশুরজানের মতো লোভী কিনা। টাকা লাগবে না বুঝলাম, তাহলে নিশ্চয়ই তুই অন্য কিছু চাস। 1 মাস পরে অন্য কিছু হবে, অপেক্ষা কর। আব্বা টাকার লোভী? অবশ্যই। তোর মনে হয় না? আমার 100% মনে হয়। লোভী, কিপটুস, অহংকারী সব তোর বাপ।
নিশাত রেগে গিয়ে উঠে যেতে চেষ্টা করল। প্রহর বুকের ওপর উঠিয়ে চেপে ধরল জোর করে। তারপর যা করল তাতে হিমশীতল হয়ে গেল নিশাতের সমস্ত দেহ। মুখ ফুটে উচ্চারিত হল, রাক্ষস। প্রহর তার শরীরের নিচে ওর শীর্ণ কায়া ফেলে গলার এক সাইডে কামড় দেওয়া স্থানে ঠোঁট ছুঁয়ে নিবিড় আলিঙ্গনে রেখে বলল, তুই রাগ দেখালেই এমন শাস্তি পাবি, তিলবতী। রজনীতে হওয়া বর্ষণের জলবিন্দুতে ধুয়ে মুছে চাকচিক্য রূপ লাভ করল গাছের ধূলিধূসর পাতা, পথঘাট, সবকিছু। বাতাবরণ জুড়ে নির্মল পবন। গ্রীষ্মের প্রবল তাপদাহে বৃষ্টি যেন এক মুঠো সুখ হয়ে আত্মসমর্পণ করে অমর্ত্যালোকের কাছে। তার সেই আত্মসমর্পণে বিজয় উল্লাসে ছেয়ে যায় প্রকৃতি, ঝলমলে হয়ে ওঠে সবকিছু। প্রত্যুষে খিলখিল করে হাসছে যেন আশপাশ। প্রহর ভাইয়ের ঘর থেকে বেরিয়ে উপবনের দোলনায় এসে বসল নিশাত। উপবন বলার কারণ হল, দোলনার কাছে আসতে ক্ষুদ্র বন পেরিয়ে আসতে হয় তার। ফুপি সূর্যমুখীর বীজ ফেলেছিলেন এদিকটায়। সেগুলোর চারা গজিয়ে গাছ লম্বাটে হয়েছে খুব। ঘন ঘন গাছের ভিড়ে কেউ লুকিয়ে থাকলেও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। দোলনার কাছ পর্যন্ত আসার জন্য দুই ধারে সূর্যমুখীর বাগানের মাঝে দিয়ে সরু রাস্তা করে দেওয়া। সেটা দিয়ে এসে দোলনায় বসল নিশাত। পেছনে আবার নানানবিধ লতা গাছ দোলনাটাকে আঁকড়ে ধরে আছে। প্রহর ভাই স্নানে গিয়েছে, সেই সুযোগে রুম ছেড়ে বেরিয়ে আসল সে নিচে। তারপর একটু বাড়ির চারিধার ঘুরে দেখার জন্য আকুপাকু করা মনকে সায় দিয়ে চলে এলো এখানে। একবার ভেবেছিল শিমুলের কাছে যাবে, কিন্তু এখনো ঘুমুচ্ছে মেয়েটা কাজের বুয়া থেকে জানতে পারল। কি এমন ঘুম মেয়েটার! নিশাত হতবাক। যেই মেয়ে ভোরে ওঠার স্বভাব বহন করত, সেই কিনা এত বেলা করে ঘুমে নিমগ্ন। রাতে কি ঘুমোয়নি? কি করে সারা রাত জেগে? আজকাল শিমুল ও সৌরভ ভাইয়ের ওপর গাঢ় সন্দেহের বাসা বেঁধেছে ওর মন ভূমিতে। ভাইয়াও শিমুলের প্রতি যথেষ্ট আগ্রহী, আর শিমুলটাও আগের মতো কলটল দেয় না তাকে, মেয়েটাকে হারিকেন দিয়ে খুঁজতে হয় এখন। আজ প্রহর ভাই যাওয়ার পর ভালো করে জেকে ধরবে তাকে। নিশাত পায়ের কাছে সৌন্দর্য বিলীনে মত্ত একটা লালচে রঙা বুনো ফুল দেখেই ঝুঁকে তুলে নেয় হাতে। গভীর চোখে তাকায় ফুলটার দিকে। প্রহর ভাইকে বিয়ের পর কখনো কিছু দেয়নি সে, সবাই নাকি প্রেমিক স্বামীকে কত কি দেয়। আচ্ছা, ফুলটা দেবে কি? ফুলটা দিলে প্রহর ভাই আবার হাসবে না তো? যা লোক, সব সময় ওকে অপমান করেই তৃপ্তি পায় ওই অভদ্র পুরুষ। তাই ভাবল, ফুলটা ফেলে দিবে। তক্ষুনি কানে বাজল তীক্ষ্ণ সুরের প্রশ্ন, এত গভীর মনোযোগ দিয়ে কি দেখছিস ফুলটায়? আমাকে তো কখনো এত মনোযোগ দিয়ে দেখিসনি। দেখবি দূরের কথা, ফিরেও তো তাকাস না আমার দিকে। মনে হয় তাকালে তোর শরীর জ্বলে যাবে, এমন ভাব করিস। অপ্রতিভ, হতচকিত হয়ে যায় নিশাত। দৃষ্টি তুলে ভুলে যায় প্রত্যুত্তর করতে। ধবধবে শ্বেত পাঞ্জাবি পরিহিত, হালকা ভেজা চুলের পুরুষকে দেখে ডঙ্কা বেজে উঠল তার হৃৎপিণ্ডে। চোখে এসে হানা দিল অপরিসীম মুগ্ধতা। এই পুরুষের প্রতি ওর এই মুগ্ধতার রেশ কাটবে না কখনো, বরং বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। কোনোভাবেই কিশোরী হৃদয় মানতে চায় না কোনো বাধা। উল্টো সমর্পিত হতে চায় এই পুরুষের কাছে। কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না সে, সরাসরি একদমই তাকাতে পারে না প্রহর ভাইয়ের দিকে। সরাসরি তাকাতে গেলে লজ্জা গ্রাস করে নেয়, বুকের গহীন সমুদ্রের তরঙ্গের ন্যায় উথালপাতাল করে। ভয় হয় শানিত দৃষ্টির কাছে ধরে পড়ে যাওয়ার। তাই চোরাচোখে দেখে সর্বদা। প্রহর দোলনায় এসে বসল ওর পাশে। নিশাত না তাকিয়ে কি মনে করে যেন কম্পনরত হাতে ফুলটা বাড়িয়ে দেয় তার দিকে। প্রহর সেটা হাতে তুলে নিয়ে কেমন কাঠ গলায় বলল, এদিকে তাকা। আদেশ ছিল নাকি ধমক নিশাত বুঝল না। মাথা নত করে ফিরে তাকালো। প্রহর ওর চিবুকে আলতো করে ছুঁয়ে মুখটা উপরে তুলে গালভর্তি চন্দ্রাকৃতির হাসি নিয়ে বলল, এটা দিয়ে আমি কি করব রে? কানে দিব? তুই চাইছিস মেয়েদের মতো ফুলটা আমি কানে দিই? জানতাম তুই আমার বেইজ্জতি চাইবি। প্রমাণ করে দিলি তুই কার মেয়ে। ছি! নিজের স্বামীর এত অবমাননা করছিস। তোকে আবার শাস্তি দেওয়া জরুরি। অশান্ত, প্রেমহীন, কাঠখোট্টা কণ্ঠ শুনে নিশাত ভরকাল। মনে পড়ে গেল প্রহরের রাক্ষসের মতো কাণ্ডখানা। দ্রুত গতিতে ঘাড় পেছনে এলিয়ে অল্প সরে বসল সে। শ্বাসরুদ্ধভাবে বলল, এমনিই দিয়েছি। আমার ভুল হয়েছে প্রহর ভাই,
আপনি কানে দেবেন কেন? প্রহরের কপালে কুঞ্চিত রেখা পড়ল। হঠাৎ করে চাপা ক্রোধে গর্জে উঠল সে, স্বামীকে ভাই বলছিস কেন, গাধি? তোকে কি এখন শিখিয়ে প্রিয়ে দিতে হবে আমি তোর স্বামী? সব সংযুক্ত আকারসা, মইকার মি সমান স্বামী। নে বানান করে বলে দিলাম, মুখস্থ কর। নিশাতের মুখ ভতা হয়ে গেল। বার কয়েক উচ্চারণ করতে চাইল, তোত্তারা লোক, তোত্তারা লোক। এই এক মানুষ সর্বদাই সবকিছুতে তত্তারা। কোনোদিন যদি সিধেসাধা কোনো কথা বলে থাকে, তাহলে সেটা বোধ হয় সজ্ঞানে বলেনি কিংবা ভুলে বলে ফেলেছে। তোত্তারামি বাস করছে তার শিরা উপশিরায়, প্রতিটি রক্তকণিকায়, রন্ধ্রে রন্ধ্রে। পেটানো, একহারা, মেদহীন শরীরটাই তোত্তারামিতে ভরপুর। সব সময় শুধু বর্বররচিত অত্যাচার চালায় ওর উপর। ভীত স্বরে মিনমিন করে বলে, বানান পারি আমি। ভুল হবে না আর, প্রহর ভাই। বলেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নিশাত নিজের বেকুব কাজে। মুখে ডাকটা চিরস্থায়ী জায়গা করে নিয়েছে যেন। সে কি করবে? মুখ ফসকে বেরিয়ে গেছে। এতে তার কি দোষ? প্রহরের চক্ষুদয় রক্তিম চাহনি নিক্ষেপ করল নিশাতের দিক। অতি সত্বর হাত বাড়িয়ে ঝট করে বুকে টেনে আনলো মেয়েটার কোমল দেহটা নিজের বক্ষস্থলে। পিঠে হাতের চাপ ফেলে আগ্নেয়গিরির মতো ঝাঁঝালো রূপ ধারণ করে বলল, আবারও ডেকেছিস? তোর মুখে ভাই শুনলে নিজেকে এখন অসহায় লাগে, বর বর ফিলিং উধাও হয়ে যায়। নিশু রে নিশু, আমি তোর বর। নিশাত অপরাধী এবং আতঙ্কিত গলায় বলে ওঠে, ছোটবেলায় ভাই না ডাকলে বলতেন বেয়াদব, মারতেন। তখন থেকে অভ্যাস হয়ে গেছে, প্রহর ভাই। আর এমন হবে না। প্রহর ঈষৎ ঝুঁকে কপাল নিয়ে ঠেকাল নিশাতের কপালে। নাকে নাক ছুঁয়ে ভারী নিঃশ্বাস ফেলল ওর চেহারায়। বুকে উদ্বেল ঢেউ তুলে দিয়ে প্রমত্ত চোখে চেয়ে ডাকে, তিলবতী ও তিলবতী। নিশাত কোনো মন্ত্রে বশীভূত হওয়ার মতো করে সাড়া দেয়, ও তোকে বিয়ে করে আমার শুধু আদর নিয়েই জ্বালা না, সব দিক থেকেই জ্বালা। তুই আমায় ভাই ডাকিস, আদরও করিস না, ভালোবাসিও বলিস না, আবার আমাকে ভালো করে দেখিসও না। আমার মতো সুদর্শন বরটাকে তুই অবহেলা করিস কিভাবে? হৃদয় তন্ত্রী বেজে ওঠে নিশাতের। সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যায় এক প্রবল প্রেমময় নেশা তার মাঝে। উত্তর দেয় প্রহরকে কলকল মধুর স্বরে, আপনাকে আমি দেখি, গভীর মনোযোগ দিয়ে দেখি। কই, তোকে আমার দিকে তাকাতে দেখি না। সরাসরি দেখি না তো, লুকিয়ে দেখি, আপনার নজর লুকিয়ে। তাহলে আমি ঠিকই বলেছিলাম, তুই একটা চূর্ণী। ব্রহ্ম ও বশ দুটোই ছুটে প্রচণ্ড বেগে উড়ে গেল কোথাও। কান, চোখ, দৃষ্টি সব সজাগ হলো নিশাতের জাদুকরী কণ্ঠে হঠাৎ তিতা কথা শুনে। সেই বলেই গেছিল, এটা শ্রদ্ধেয় তোত্তারা রাজ্যের রাজা প্রহর ভাই। প্রহর ওর হাত ধরে উঠে দাঁড়ায়। বলে, যেতে হবে, বিকেলে মিটিং আছে। চল, ঘরে চল। আর্ষ্টভাবে ওঠে দাঁড়ায় নিশাত। প্রহরকে সত্য বলে দিয়েছে সে, লুকিয়ে লুকিয়ে দেখার সত্যটুকু। এখন সুযোগ পেলেই মজা নিবে এটা নিয়ে। আবার কানে আসে, আমি এ মাসে আর আসবো না গ্রামে। সামনের মাসে আসবো। নিশাতের মনটা বিষাদে ভরে গেল। বিচ্ছেদ শব্দটুকু এখন আর যে সয় না তার। অভিমান হয়, অযাচিত অভিমান। জানে, দূরত্ব প্রহর ভাই ইচ্ছে করে সৃষ্ট করে না, তবুও অপরিমেয় অভিমানে দ্বিগুণ তপ্ত হয়ে ওঠে হৃদয়ের উষ্ণ ভূমি। নিজের লাজলজ্জা অতলান্তিকে ডুবিয়ে পেছনে থেকে ঝাঁপে ধরে বলিষ্ঠ দেহটা। অশ্রুভেজা গলায় বলে, ভালোবাসি, প্রহর ভাই। প্রহর বুকে জড়িয়ে থাকা হাত দুটো ধরে হাতের মালকিনকে সামনে নিয়ে এসে বুকে মিশিয়ে নেয়। অসহিষ্ণু গলায় বলে ওঠে, আমার তিলবতী কাঁদছে। এই তিলবতী, কাঁদছিস কেন তুই? চলে যাচ্ছি বলে। আবার আসবো তো সামনের মাসে। নিশাত জানে না কেন তার এত কান্না পাচ্ছে। শুধু মনে হচ্ছে এই বিচ্ছেদ তাকে দুঃখের ছোঁয়ায় জর্জরিত করছে। এই বিচ্ছেদ এক বুক কষ্ট উপহার দিচ্ছে তাকে। বুকে মুখ গুজে থেকে অস্পষ্টভাবে বলে, জলদি চলে আসবেন। তোর বর রাজনীতি করে, কোনো যুদ্ধে যাচ্ছে না। সব তোছনছ হয়ে গেলেও তোকে আমি ছাড়ছি না, সুইটহার্ট। কত যুদ্ধ করলাম শ্বশুরজানের সাথে তোকে পাওয়ার জন্য, সব বৃথায় দেওয়ার মতো গর্দভ আমি নই। বলেই প্রহর ওষ্ঠ চেপে ধরল নিশাতের চুলের ভাঁজে। শান্ত হয়ে গেল মেয়েটা। রফিক আজম পুকুর পাড়ে বেতের মোড়া পেতে বসে আছেন। সৌরভ সেদিকে যাওয়ার জন্য পায়চারি করছে বারংবার। ছেলের অস্থিরতা চোখে বিঁধল উনার। কাছে ডাকলেন, এদিকে আয়, সৌরভ।
কিছু কইবি? সৌরভের অভ্যন্তরে তুফান চলছে। ভয়রা হানা দিচ্ছে। আবার প্রতিক্রিয়া কেমনতর হবে সেটা ভেবে ভেবে তাপহীন শীতল দিনেই দরদর করে ঘামছে সে। সবটাই লক্ষ্য করলেন রফিক আজম। গুরুগম্ভীর কণ্ঠখানা নাড়লেন। কি হইছে বাপ? কোনো সমস্যা? সৌরভ দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে শিমুলের চেহারাটা কল্পনা করে নিস্তরঙ্গ গলায় বলে ফেলল, নিশাতের ব্যাপারে কথা বলতে গেলে সরণিকা নিবাসে আমার বিয়ের প্রস্তাবটাও রাখবেন, আব্বা। শিমুল রে ভালোবাসি। আক্কেলগুরুম হয়ে নিষ্পলক ছেলের দিকে চেয়ে রইলেন রফিক আজম। থমথমে পরিবেশ। সকালের কোমল প্রকৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেজস্বী রোদ উকি দিয়ে তাপ ছড়িয়ে দিল সর্বত্র। গন্ধবহ নেই চারিধারে, গাছের পাতার অবধি কোনো নড়চড় নেই। রফিক আজমের স্তম্ভিত হওয়ার সাথে সাথে সব যেন নীরব ভূমিকা পালন করছে। একমাত্র থামল না সময় এবং মুখোমুখি থাকা দুটি মানবের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। সৌরভ অপরিসীম নির্ভয় চাহনি মেলে রেখে আব্বার প্রতিক্রিয়ার অপেক্ষায়। পুকুরের অপর পারে উত্তর দিক দিয়ে এক ঝাঁক হাঁস লাইন ধরে নেমে পড়ল টলটলে জলের মধ্যে বেশ আরাম করে। শব্দ হল ভীষণ, ভাঙল পিনপতন নীরবতার কঠিন কাজ। রাগান্বিত মেঘের মতো গর্জে উঠল গম্ভীর একখানা কণ্ঠস্বর। কি আবোলতাবোল বকতেছিস? ইয়ার কি মারিস আমার লগে? সৌরভ ভুবন কাঁপানো স্বর হেলায় ডুবিয়ে দিল। সবিনয়ে বলল, আপনের সাথে মজা করমু কেন? যা বলেছি সত্য বলেছি। শিমুল বয়সে ছোট কিন্তু মেয়ে ভালো। তাছাড়া আমার বিয়ের বয়স হয়েছে, আজ না হয় কাল বিয়ে করাবেন। শিমুলকে করালে মন্দ কি? সৌরভের কথা শুনে দৈবক্রমে রাগে চোয়াল হাত পা কাঁপতে লাগল রফিক আজমের। ছেলের বেহায়াপনা স্পর্ধা দেখে শিরাধমনীতে প্রবাহিত রক্ত ছলকে ছলকে উঠছে, মস্তিষ্কে দপদপ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। মোড়া ছেড়ে মোটা ভারিক্কি হাতের থাপ্পড় বসালেন ছেলের বাম গালে। গালটা ব্যথার তোরে চিনচিন করে উঠল সৌরভের। চোয়াল মুখ শক্ত হয়ে গেল আকস্মাৎ চেপে ধরা ক্রোধে। হাত মুঠো করে শান্ত থাকল সে। তাকালো না পর্যন্ত আব্বার দিকে। আজ সে সকল প্রস্তুতি নিয়েই এসেছে, মানসিকভাবে কঠোর বাঁধনে বেঁধে এসেছে নিজেকে। আজ হারবে না, প্রথম ভালোবাসার মতো পরিস্থিতির নিষ্ঠুরতার ভিড়ে হারিয়ে যেতে দেবে না দ্বিতীয় ভালোবাসাকে। পিঙ্কি ছিল আবেগী ও স্বার্থপর একটা মেয়ে। ভালোবাসা নামক অনুভূতি ছিল তার কাছে তুচ্ছ। সে অভ্যস্ত ছিল রঙিন প্রেমে। প্রেম আর ভালোবাসা যে এক নহে। পিঙ্কির মনে ক্ষণিকের অনুভূতিতে প্রেম জন্মালেও মৃত্যু অবধি পাশে থাকতে হবে। প্রেমে থাকা মানুষটাকে ছাড়া নিজের তৈরি করা জগৎটা শূন্য শূন্য লাগবে এমনতর ভালোবাসা জন্মায়নি। সে কেবলই প্রেম করেছিল, ক্ষণিকের প্রেম, ভালোবাসেনি। তাই তো বিয়েতে অসম্মতি জানিয়ে প্রথমে কাঁদলেও সময়ের স্রোতে নতুন আবেগে ভেসে যায়, ভুলে যায় তার প্রেমে পিপাসিত থাকা সৌরভ নামের প্রেমিক পুরুষকে। শিমুল সেই পিপাসা মেটায়, নতুন করে ভালোবাসার পথ দেখায়, দীর্ঘ প্রেমের নেমন্তন্ন জানায়। যেই প্রেমের উষ্ণ ধোঁয়ায় বারংবার হারিয়েও নিজের বুকের ভেতর শ্রাবণের বৃষ্টির সমাপ্তিতে ধরণীতে শীতল শান্তির যে বাতাস বহে সেই অনলের পরশ খুঁজে পায়। আহা! এই প্রেম সে কেন আর ত্যাগ করবে? কেন দেবে বিসর্জন? জীবনে শান্তি সেও যে চায়। শিমুলকে ছাড়া নির্জীব দেহের মানব হয়ে বাঁচতে হবে তাকে। যে দেহে প্রাণ থাকবে তবে মনের হবে মৃত্যু। মনের মরণ হলে দেহে প্রাণ থাকলেও তা যে প্রাণহীন। রফিক আজম তপ্ত মগজে সতর্ক করলেন তাকে, এমন বেহুদা কথা কইবা না আর। আজকের মতো বেহায়ামি যেন আর না দেখি। মুখে লাগাম দাও। বেয়াদব পালি নাই আমি। বেহুদা কথা বলিনি আমি আব্বা। সত্যিই আমি চাই আপনি শিমুলরে ছেলের বউ করে আনেন। নিশুকে ওই বাড়িতে দিচ্ছেন। এখনো আর কিসের জেদ চেপে রেখেছেন? নিজের জেদ আমাদের ওপর ফলাবেন না। পিঙ্কির বেলায় আমি কিছু বলিনি, কিন্তু শিমুলকে আমার চাই। অহংকার জেদ এবার ছাড়ুন। প্রহর বেয়াদব হলেও সবসময় সঠিক কথা বলে, আপনি শুধু নিজের জেদকেই ভালোবাসেন। সৌরভের গালে পুনরায় ভারিক্কি হাতের চর পড়ল। রফিক আজমের গলা এবার নিচু রইল না আর। বজ্রপাতের ন্যায় পরিবেশ কাঁপিয়ে বললেন, বেয়াদব! তোকে আমি ত্যায্য করমু। বেয়াদব হইছস ওই বেয়াদবটার মতন।
মাথা খারাপ করে দিছে ওই বেয়াদবটা তোদের সবার। স্বামীর উঁচু ক্রোধান্বিত গলা শুনে কোকেয়া অন্দরমহল থেকে ত্বরান্বিত পায়ে ছুটে এলেন পুকুর পাড়ে। সাথে ছোট ফুপু পিঙ্কির মা সকলে। পিঙ্কি গতকাল রাতে এসেছিল। গর্ভবতী হওয়ায় দৌর্বল্যজনিত কারণে কিছুটা অসুস্থ। বাড়ির সবার সাথে সেও ছুটে এলো। সকলের শ্রবণেন্দ্রিয় হয় সৌরভের উত্তর। দিন ত্যায্য করে দিন আব্বা। যেই বাপের ছেলেমেয়ের সুখের প্রতি ঈর্ষা, যে বাপ কেবল নিজের জেদে অটল থাকে, তার সন্তান ত্যায্য করে দিয়ে নিঃসন্তান হয়ে থাকাই উচিত। কোকেয়াসহ সকলে প্রায় স্তম্ভিত, নির্বাক। গলা চেপে কণ্ঠ রোধ করেছে যেন কেউ। সৌরভের মোটা গলায় রাগ নেই, জেদ নেই, আছে একরাশ অভিমান। অভিমানের ফাঁদে পা দিয়ে সেও বাবাকে সম্মান সমীহ করতে ভুল বসল। জিতিয়ে দিল অদৃশ্য এক কুচক্রী শক্তিকে। রবিনের ভরাট কণ্ঠে নড়েচড়ে ওঠে সবাই। এসব কি বলছিস সৌরভ? মাথাটা গেছে তোর? কি রকমভাবে কথা বলছিস তোর আব্বার সাথে? এই শিক্ষা দিয়ে বড় করা হয়েছে তোকে? সৌরভ ছোট কাকার দিকে তাকিয়ে অসহায় ভরপুর কণ্ঠে বলে উঠল, আব্বা, আমায় অসহায় করে দিছে কাকা। উনি শুধু নিজেকেই বুঝেন, আমাদের অনুভূতি খুশি বুঝেন না। আমি উনার বাধ্য হতে চাই না, শুধু চাই খুশি মনে উনি আমাদের কথা ভাবুক। শিমুলকে ভালোবাসি আমি, বিয়ে করতে চাই। তাতে অন্যায় কি? বিনা অনুমতিতে বিয়ে করে নিয়ে আসবো এমন ছেলে নই আমি। আমার একটাই চাওয়া, আব্বা আমার জন্য শিমুলের হাত চাইবে, সকল মর্যাদা দিয়ে ঘরে তুলবে মেয়েটাকে। এই চাওয়া ভুল। রবিন অবাক হয়। সৌরভ শিমুলকে ভালোবাসে। প্রহর ও নিশাতের সম্পর্কের ক্ষেত্রে এখনো ঝামেলা ঝঞ্ঝাট চলছে। বড় ভাই সৌরভের ব্যাপারটা সহজে মানবেন বলে মনে হয় না। ভাইয়ের পানে এক পল চাইল সে। সমাধান সে জানে না। কি বলবে তাও ঠাহর করতে ব্যর্থ হচ্ছে। রফিক আজম দাঁড়ালেন না আর। চলে গেলেন হনহন করে। স্বামীর মুখের দিকে এবং যাওয়ার পথে চেয়ে ছেলেকে কাতরস্বরে বললেন, কোকেয়া, সৌরভ তোর আব্বা কষ্ট পাইছে। বাপ যেমনই হোক তাই বলে তোর কোনো অধিকার নাই এভাবে কথা কওয়ার। সৌরভও নিশ্চুপ থেকে স্থান ত্যাগ করে বের হয়ে যায় গেট দিয়ে। বাপ ছেলে নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রেখেছে। অতিরিক্ত রাগ কিংবা অভিমানে সম্পূর্ণ নিঃশব্দতা পালন করে দুজনেই। পিঙ্কি শিমুলের জন্য পাগলাটে আচরণে মত্ত হওয়া সৌরভকে দেখে স্তব্ধ হয়ে গেল। সে আঁচ করেছিল দুজনের মাঝে কিছু একটা আছে। সেজন্য নিজেকে উপরে রাখতে একদিন ফোনে শিমুলকে তার ও সৌরভের একদা থাকা প্রেমের সবকিছু বলে দেয়, চালাকি করে। এতে সে শিমুলকে হেয় করতে চেয়েছিল, বুঝাতে চেয়েছিল তার ছেড়ে যাওয়া এক ব্যর্থ প্রেমিক পুরুষকে ভালোবাসে শিমুল, যাকে সে ছ্যাঁকা নামক শব্দে জর্জরিত করে গিয়েছিল। বরাবরই ছোট বয়স থেকে কাজিন মহলে সবথেকে হিংসুটে মেয়েটা সে। নিশাতের অত্যধিক রূপ, বাড়িতে তার আদরের দুলালি হওয়া কভু সহ্য হতো না তার। ছলা কৌশলে অনেকবারই কষ্ট দিয়েছে, স্কুলে হেনস্থা করেছে নিশাতকে। শিমুলের প্রতিও হিংসা আছে তার। ছোট থেকে শিমুলের প্রিয় বান্ধবী সে হতে চেয়েছিল। কিন্তু শিমুল সবসময় নিশাত নিশাত করে মুখে ফেনা তুলত। মনে হতো নিশাত ছাড়া ওর দুনিয়া চলবে না। সেই থেকে শিমুল চোখের বিষ হয়ে যায়। সেই বিষ থেকেই পূর্ব প্রেমের মিছে আবেগের কথা বলে কত যাতনা না দিল শিমুলকে। এতেও তৃপ্তি পেয়েছে, ভীষণ তৃপ্তি। বড় জেঠা বিয়েতে না মানলে খুব ভালো হবে। রফিক আজম ঘরে আসতেই তার ফোন বেজে ওঠে। তিনি এখনো বাটন ফোনগুলো ব্যবহার করেন। এটা ব্যবহারেই স্বস্তি পান তিনি। ছোট স্ক্রিনে বেয়াদব শব্দটা পড়তেই বুঝলেন কার কল। অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করলেন। আসসালামু আলাইকুম শ্বশুরজান। কেমন আছেন? কি জন্য কল দিস? সেটা কও। এত ভনিতা করবা না। প্রহর গাড়ির সিটে পিঠ এলিয়ে হাস্যমুখে বলে, কোনো উদ্দেশ্য নেই আজ। ভাবলাম আমার শ্বশুরজানের খবর নিই। ফাইজলামি করার সময় নাই আমার, ফোন রাখো। আপনি সবসময় আমায় এমন ভাবেন কেন? ঢাকা চলে যাচ্ছি, সরাসরি এসে দেখা করে যেতে পারিনি। ভাবলাম কল দিয়ে বলি। আর তো বিয়ের অনুষ্ঠানের সময় আসব।
অথচ মনে হচ্ছে আপনার মেজাজ একটু বেশি গরম। তুমি এবং তোমার পরিবার আমার পরিবারটা শেষ করে দিস। আমার বাচ্চা মেয়েটারে নিজের ভাগে নিচ, এখন ছেলেটাও আবোলতাবোল বকতেছে। তোমার পরিবারের সাথে আমি আর কোনো সম্পর্ক চাই না। দূরে রাখবা তোমার বোন রে। তোমার ফুপুরে আসতে দিই নাই এই বাড়িতে, তোমার বোন রে আসতে দিমু। প্রহর না বুঝার ভঙ্গিতে প্রশ্ন করল, কি হয়েছে শ্বশুরজান? রসাত্মক কণ্ঠে চৈত্রের কাঠফাটা রোদ্দুরের ন্যায় জ্বলে উঠলেন রফিক আজম দ্বিগুণ ভেজে। মনে হইতেছে তুমি সব জানো। আমার ছেলেরে তুমি মনে হয় ফুসলাইছ। সে নইলে তোমার বোনকে বিয়ে করব বলতেছে কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। আমাদের আত্মীয়তা বাড়বে তবে। আপনার মেয়েকে বিয়ে করার আগে অনেক মিষ্টি পাঠিয়েছিলাম, জিন জিন রব তুলে সব ফেলে দিলেন। এবার মিষ্টি নিয়ে আপনার আমাদের বাড়িতে যাওয়ার পালা। নাকি একেবারে নাতিনাতনি হলে মিষ্টি নিয়ে যাবেন? এরকম ভুলেও ভাববেন না, নাতিনাতনি হতে অনেক দেরি। এত অপেক্ষা করতে পারবো না, শ্বশুরের কেনা মিষ্টি খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারবো না। আমি চাই না লোকে বলুক এমপি প্রহর এজায়ের শ্বশুর কিপটার কিপটা, মহাকিপটা। রফিজ আজমের মনে হলো কল ধরে তিনি মহাঅন্যায় করে ফেলেছেন। এই ছেলে দিনকে দিন আরও অসভ্য হচ্ছে। মুখে কিছু উচ্চারণ করলেন, বেশরম, নির্লজ্জ। প্রহরের আনন্দিত ও নির্লিপ্ততা জবাব। ধন্যবাদ এবং আপনার আরেকটা হারের জন্য অভিনন্দন মামুজান। মানুষ যা অপছন্দ করে তাই কপালে জুটে বেশি। আপনার জন্য আপনার মেয়েটাকে অপছন্দ করতাম, এখন দেখেন তারে ছাড়া নিজেকে পাগল পাগল লাগে। সবই কিসমতের খেল। আলোক গতিতে হাত চালিয়ে কল কেটে ফ্যানের নিচে বসলেন রফিক আজম। মাথার তালু দিয়ে ধোঁয়া বের হচ্ছে, যেন অদৃশ্য তপ্ত ধোঁয়া। বিড়বিড় করলেন, বেয়াদব বেয়াদব, এই বেয়াদব ছেলের জন্য এমন হচ্ছে সব। ছেলেমেয়ে দুটোকেই শেষ করে দিল এই ছেলে, একটাও হলো না আমার মতো। এই ছেলের ছেলেমেয়ে এমন করলে টের পাবে আমার যন্ত্রণা। পুনশ্চ ভুল শুধরে বললেন, না, এই ছেলের মতো তারা অসভ্য বেয়াদব কখনোই না হোক আমার নাতিনাতনি। নিশাত শিমুলকে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে রাখল। একের পর এক প্রশ্ন করছে সন্নিগ্ধ গলায়। প্রশ্নগুলো এমন, রাতে দেরিতে ঘুমাস? ভাইয়া আজকাল তোর কথা অনেক বলে। তোর ফোন বিজি পাওয়া যায় কেন রে? তুই কি কারো সাথে প্রেম করছিস? প্রশ্ন করার ফাঁকে ফাঁকে কোমরে শাড়ির আঁচলও গুজে ফেলেছে ও। শিমুল থতমত খেয়ে করুণ চেহারা বানিয়ে তাকিয়ে রইল ওর দিকে। নিশাতের হাত ধরে বলল, তুই থামো ভাবি, বলছি আমি সব। সত্যি বলবি সব? সত্যই বলবো। আজ না হয় কাল তুই জানতেই পারতিস। আমি সৌরভ ভাইয়ের সাথে প্রেম করি। ভালোবাসি তাকে। নিশাতের হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পেল। জোরে সোরে প্রশ্ন করল, কবে? কবে থেকে? বেশি দিন হয়নি। কিন্তু আমি উনাকে আগে থেকেই পছন্দ করতাম। তোর ভাইটা অনেক শক্ত ছাঁচে গড়া। পটাতে কলিজার পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। অথচ আমার ভাই কত ভালো। তোকে তুই ভালোবাসার আগেই ভালোবেসে ফেলল। কত শাড়ি চকলেট আনতো তোর জন্য। চিঠিও দিত তোকে। আর তোর ভাই একটা নিরামিষ আর খবিশ। নিশাত হতবাক হয়ে যায়, ভ্যাবলা ভারের মতো প্রশ্ন করে, ওইসব প্রহর ভাই দিত? হ্যাঁ, ভাইয়া আনতো তোর জন্য। আমার কি ঠেকা পড়েছে তোকে যত্ন করে চকলেট খাওয়ানোর জন্য? যাকে তুমি ভয় পেতে, সে তোমায় তোমারই অজান্তে বয়স দ্বন্দ্ব সব ভুলে উন্মাদের মতো ভালোবাসত এবং বাসে। তোর ভাইকে পারলে বলিস নিরামিষ থেকে আমিষ হতে। মামার কাছে বিয়ের কথা বলতে বলেছিলাম। আজ সকালে বলার কথা। কি জানি বলতে পারল কিনা। নিশাতের নিস্তরঙ্গ গলায় আকস্মিক তরঙ্গ খেলে গেল। ভয়মাখা স্বরে বলে উঠল, ভাইয়াকে বিয়ের কথা বলতে বলেছিস মানে? নিশ্চিত এতক্ষণে বাড়িতে আগুন জ্বলছে। শিমুলও ভয়ার্ত গলায় আওড়াল, মামা কি বেশি রেগে যাবেন? অনেক। আব্বাকে প্রহর ভাই ছাড়া কেউই তোদের বিয়েতে রাজি করাতে পারবে বলে মনে হয় না। প্রহর ভাইকে বল তোদের কথা।
আমার ভাইটা যথেষ্ট ধৈর্যশীল মানুষ, কিন্তু কষ্ট পেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। কি থেকে কি বলে ফেলে আবার। প্রহর ভাইকে বললে ভাইয়া আমাকে রে হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। তাছাড়া আমি বিয়ের কথা বলবো কি করে বড় ভাইকে? ছি ছি, তুই বরং ভাইয়াকে বলিস মামাকে রাজি করাতে। তুই বললে ভাইয়া সব করতে রাজি। তাহলে আমায় ধমকায়, মারে, শাসন করে কে? শিমুল গা ঘেঁষে দাঁড়িয়ে দুষ্ট হেসে বলল, এগুলোর নাম ভালোবাসা। সব মানুষ নরম শান্ত স্বভাবের হতে পারে না। ভাইয়া ঘাটতারা, অশান্ত, বেপরোয়া স্বভাবের। এটা তোর জানা। তার থেকে নরমসরম ভালোবাসা আশা করা বৃথা, তার ভালোবাসাও তারই স্বভাবের মতোই। নিশাতের মনে পড়ল যাওয়ার আগে লোকটা তাকে একটা চিঠি দিয়ে গেছে। চিঠিটা কখন লিখল কে জানে। সবার অলক্ষ্যে অগোচরে পড়তে হবে। পড়ার জন্য তর সইছে না তার। প্রহরের কথা মনে আসায় ধৈর্য মন সমুদ্রের লহরীতে ভেসে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে মন ক্রমে ক্রমে। শিমুলকে নিচে যাবে বলে তার ঘর ছেড়ে প্রহরের শূন্য ঘরটায় এসে টেবিলের ওপর থেকে সফেদ কাগজটা হাতে তুলে নেয়। এখানেই রেখে গিয়েছিল শিমুলের ঘরে যাওয়ার আগে, তখন পড়ার সময় হয়নি। মন তখন প্রহর ভাইয়ের বিদায় বিষণ্ণতার অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। চিঠি খুলেই লজ্জায় নত হয়ে গেল হলুদাভ বদন। শাড়িতে তোকে গৃহিণী লাগছিল। আরেকটা জিনিসও লাগছিল, সেটা হলো হট। এখন নিশ্চয়ই বলবি আমি অসভ্য। হ্যাঁ, এমনই আমি। মুখে যা আসে তা যদি বলতে না পারি তাহলে কি করব এই বাক স্বাধীনতা দিয়ে? শুধুমাত্র তোর খাতিরে, তোর লজ্জার খাতিরে মুখে বলতে পারবো না বলে হাতে কম সময় নিয়েই চিঠিটা লিখে যেতে বাধ্য হলাম। কি করব? অনুভূতি চেপে রাখতে পারছিলাম না। আজ ছেড়ে দিলেও এসব আমি একদিন সরাসরি বলবি। মুখে লাগাম টানতে পারবো না। আমি হররোজ কত স্বপ্ন দেখতাম তুই বউ বউ রূপে এসে আমার ঘুম ভাঙাবি, স্বপ্ন আজ বাস্তব হয়ে গেল। তোকে নিয়ে আমার আরও অনেক স্বপ্ন আছে। মধ্যরাত্রে ঘুম ভাঙলে তোকে দেখার জন্য হৃদয়ে হাহাকার করে আমার। জড়িয়ে ধরে বুকে মিশিয়ে ফেলতে ইচ্ছে করে। এই হাহাকার নিঃশেষ যেন জলদি হয়ে যায়, বেশি বেশি দোয়া করিস নিশু। তোকে আর কিভাবে বুঝাব আমি কি চাই। বিখ্যাত ডায়ালগ ছাড় যে, মন তো ছিনিয়ে নিয়েছি, ওইটা দিবি কিনা বল। ওটা কি বুঝতে পারছিস তো? নিশ্চয়ই বুঝতেছিস। তুই এখন মনে মনে নিশ্চয়ই সেই চিরচেনা ডায়ালগটা মনে করে ফেলেছিস, তুই আমার দেহ পাবি শয়তান, মন পাবি না। যদি মনে মনেও আমায় শয়তান বলিস পাপ হবে তোর, কারণ আমি তোর বর। আর তোর মন দেহ দুটোই তোর বরের মানে আমার। আর বুঝাতে পারবো না, শেখাতে পারবো না। এটাই শেষ শিক্ষা তোর জন্য। ইতি। গর্দব নিশুকে ভালোবাসা শেখাতে গিয়ে ক্লান্ত হওয়া প্রহর এজাজ। চিঠি পড়ে দমফাটা হাসি পেল নিশাতের। শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। ভাঁজ করে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে চলে আসল নিচে। বাড়িতে যেতে হবে এবার। এই চিঠির জবাব সে অবশ্যই লিখবে, দেবেও প্রহর ভাইকে। মনে মনে একবার বলল, প্রহর ভাইয়ের সকল কষ্ট দূর হয়ে যাক। প্রত্যয় বেঘরে ঘুমোচ্ছে। ডাকার ইচ্ছে নিভে গেল উষার। আজ তার জরুরি ক্লাস টেস্ট আছে। যেতেই হবে। গোসল সেরে তৈরি হয়ে নিয়েছেও। যাওয়ার আগে প্রত্যয়ের শিয়রে বসে হাত চালালো ওর ছোট ছোট চুলের মাঝে। প্রত্যয় খপ করে হাতটা ধরে ফেলল। চোখ মেলল না। হাতটা টেনে নিয়ে ছোঁয়াল ওষ্ঠে। বুকে জড়িয়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? জরুরি ক্লাস আছে। তুই ডাক্তারনি হতে হতে আমায় যে প্রেমাসুখে রোগী বানিয়ে দিচ্ছিস সে খবর আছে তোর। উষা স্মিত হাসল। মৃদু ঝুঁকে প্রত্যয়ের কানের কাছে মুখ রেখে জবাব দিল, এই প্রেমবিরহের রোগ শরীরের জন্য ভালো। সইয়ে ফেল। তুই যখন বলছিস সারাজীবন সইব আমি, ভোরের পাখি। সাবধানে থাকিস, গাড়ি নিয়ে যাইস। ভাইয়ার সাথে আমারও মিটিংয়ে যেতে হবে। আসার সময় নিয়ে আসব তোকে। ঠিক আছে। উষা নিত্যদিনের মতোই রিকশায় চড়ে আসে মেডিকেল কলেজে। গেটের কাছে আসতেই বড়সড় চমক পেল। সমীরণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
ভাবল রিকশা ভাড়া মিটিয়ে দ্রুত ঢুকে পড়বে গেটের ভেতর, কিন্তু সেই সুযোগটুকুও পেল না। বিদ্যুতের গতিতে তার সম্মুখে এসে হাজির হয় সমীরণ। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। কেমন করুণ মুখে অনুরোধ করে, বসে কথা আছে। বেশিক্ষণ সময় নেব না। সারারাত ঘুমাতে পারিনি কথাটুকু বলার জন্য। উষা বিব্রত পরিস্থিতিতে পড়ে গেল। আশেপাশে লোক ওদেরকেই দেখছে। সমীরণ নামিদামি মডেল হওয়ায় সবার তীক্ষ্ণ নজর এদিকেই আসছে বারবার। সে বিগলিত হেসে বলল, আমার খুব জরুরি ক্লাস টেস্ট আছে, এখন আপনার সাথে কথা বলার একটুও সময় নেই। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। সেই ভোর থেকেই অপেক্ষা করছি। দুপুর পর্যন্ত করতে হলে সমস্যা নেই। কি আপনি সকাল থেকে অপেক্ষা করছেন? কিন্তু কেন? সমীরণের কথায় ভেজাল খুঁজে পাচ্ছে না উষা। ক্লান্ত বিকেলে শ্রান্ত হয়ে হেঁটে বেরানো পথিকের মতোই লাগছে চেহারাখানা। উজ্জ্বল ফর্সা চেহারায় বেদনার ছাপ স্পষ্টত। উষার হাসি পেল না, চিন্তা জাগল, এমন খারাপ মানুষেরও বেদনা হয়। পরে মনে পড়ল, রক্তে মাংসে গড়া মানুষ কি রোবট যে বেদনা হবে না। কিতক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আপনি অপেক্ষা করতে পারলে করুন। পরে কথা হবে। ক্লাসে গিয়ে চিন্তামুক্ত হতে পারল না উষা। বারবার সমীরণের কথা ভাবাচ্ছিল তাকে। সব ঠিক হয়েও যেন হয়নি। প্রত্যয়কে পাওয়ার পরও ভয় তার পিছু ছাড়ছে না। পাওয়ার পর বরং হারিয়ে ফেলার ভয় তারা করছে বেশি। সমীরণ আবার কি বলতে চাইছে আজ করতে পারছেও। সমীরণ সত্যিকারে ভালোবাসলেও এখন তা গ্রহণ করার উপায় নেই। এখন এসব অহেতুক ঝামেলা ব্যতীত কিছুই নই। ও শুধুই সবার জীবনে একটা জটিল ঝামেলা হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। উষা মনে প্রাণে চায় রাজনৈতিক দ্বন্দ্ব মিটে যাক। সমীরণ দ্বারা আর ক্ষতিগ্রস্ত না হোক প্রত্যয় আর প্রহর। একবার কি বলবে সে সমীরণকে সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন করে সব আরম্ভ করতে। সময়ের কাটায় যখন 12টার ঘর ছুঁই ছুঁই উষা বেরিয়ে এসে হোঁচট খায়। চোখের তারায় দেখতে পায় ঘামে জবজবে হওয়া শরীরে সমীরণ সত্যিই তার জন্য অপেক্ষারত। সকালে দেখা তাগড়া শরীরটা রোদের তেজের হলকায় ফুলের পাপড়ির ন্যায় মুষরে পড়েছে। তাকে দেখে অসহিষ্ণু গলায় বলে, এবার চলো কোনো কফিশপে বসে কথা বলি। আপনি যাননি? সমীরণ স্তিমিত নেত্রে তাকায় ওর দিকে। কাষ্ঠ হেসে বলে, যাবার কথা তো ছিল না। বলেছিলাম অপেক্ষা করব। তোমার জন্য এখন অপেক্ষা করতে কোনো কষ্ট হয় না আমার। চলো। উষা ভরসা করতে পারছে না তাকে। পাথরের মতো কঠিন মুখ করে বলল, আপনি যান, আমি রিকশায় আসছি। সমীরণ গাড়ি লক করে চাবি নিয়ে নিল। কাউকে কল করে আসতে বলল গাড়ির কাছে। তৎপরে উষার দিক তাকিয়ে বলল, তাহলে আমিও রিকশায় যাব, তুমি রিকশায় যাবে আর আমি গাড়িতে। ভালো লাগবে না আমার। এত ভালো মানুষই ভালো লাগছে না উষার। তর্কে যেতে চায় না বলে তাল মিলিয়ে বলে, ঠিক আছে, তবে এক রিকশায় চড়তে পারবো না আপনার সাথে। অন্য রিকশায় আসুন। সমীরণ মাথা দুলিয়ে নির্দ্বিধায় মেনে নেয়, ওকে। রুফটপ একটা রেস্টুরেন্টে এসেছে ওরা। উষা এসেই একটা কফি অর্ডার দিল। সাধল না পর্যন্ত সমীরণকে। সমীরণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উষার গুমোট চেহারা দেখে নিয়ে নিজের জন্য অর্ডার দিল একটা। কিছু রমণী তাকে দেখে অটোগ্রাফ ছবি তোলার জন্য ছুটে এসেছে। বিরক্ত হল বেশ উষা। প্রত্যয় ওকে নিতে আসবে বলেছিল। সমীরণের সাথে কথা শেষ করে ঝটপট বের হতে হবে এখান থেকে। তীক্ষ্ণ ফলার মতো কথাগুলো ছুঁড়ে মারল। আপনি আমায় ভালোবাসেন এটা বলতে আসছেন? রাইট। কিন্তু আপনি যা চাইছেন সম্ভব নয় সমীরণ। আমি বিবাহিত। এখন আপনি যতই নিজেকে অনুশোচনায় দগ্ধ করুন বা আমায় আগের মতো না চেয়ে ভালোবেসে চান তাতেও লাভ নেই। আমি অন্য কারো অর্ধাঙ্গিনী। সমীরণ দীর্ঘ শ্বাস টেনে নিল নিজের মাঝে। সম্মুখে বসে ওর দিকে ধারালো দৃষ্টি নিক্ষিপ্ত করা মেয়েটাকে দেখতে লাগল উন্মুখ হয়ে। কেন অসময়ে এলো প্রেম তার মনের ঘরে? নাকি মনের অলিগলিতেই ঘুর ঘুর করত? কিন্তু বুঝতে পারেনি সে। মনের ব্যাপার না হলে সে যেভাবেই হোক ছিনিয়ে নিত উষাকে।
কিন্তু উষা এখন তার কাছে নাজুক একটা মেয়ে, পারবে না যন্ত্রণা দিতে। এই মেয়ের কাছে সহস্র বার নত হতে রাজি সে। ঘাত প্রতিঘাতে না মেতে সহজ গলায় বলল, তোমাকে ডেকেছি এক পলক দেখার জন্য, কিছু অন্যায়ের ক্ষমা চাওয়ার জন্য, শাস্তি পাওয়ার জন্য। একটা সময় তোমাকে কতটা জঘন্যভাবে চেয়েছি মনে পড়লেই ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। সেই জঘন্য চাহিদার জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। উষা উষা কফিতে চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে দিল। সমীরণের চোখে চাইল গাঢ় দৃষ্টিতে। চেষ্টা করল মুখের কথায় বিশ্বাসী না হয়ে চোখ পড়ে সত্যতা যাচাই করার। ভালোবাসার দৃষ্টি ও চেনে, খুব ভালো করেই চেনে। হ্যাঁ, শানিত চোখজোড়ায় ভালোবাসার ছন্দ মিশে আছে, আকুতি দিয়ে যেন ডাকছে ওকে। সেটাকে সে পরম যত্নে অবজ্ঞা করে বলল, আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। আপনি আমাকে না পেয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিষাক্ত যন্ত্রণায় ছটফট করবেন, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? এটাই আপনার জন্য শাস্তি। বিষাদময় তিক্ত এক শাস্তি, মরণ পর্যন্ত তিলে তিলে ধ্বংস করবে আপনাকে। সমীরণ রাগল না, চোখে বরং ফোটে উঠল যন্ত্রণা। বাস্তবতার রুক্ষ মূর্তিকে অবহেলিত করে সে কল্পনার জগৎকে অঙ্কিত করে উষাকে স্মিত হাসিতে বলল, তুমি এ জনমে আমার না হও, পরের জনমে আমার হবে। তবুও এ জনমেই আমি প্রার্থনা করব কোনো মিরাক্কেল হয়ে যাক, তুমি আমার হয়ে যাও উষা। পরের জনম বলতে কিছু নেই। আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে জানি, তবুও চাইছি। হবে না জেনেও চাইছি। চাইতে কেউ বাধা দিতে পারে না। তোমারও সাধ্য নেই আমার চাওয়ায় বাধা দিতে, তোমায় ভালোবাসতে। উষা এবার নড়েচড়ে বসল। বলল, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি প্রহর ভাই ও প্রত্যয়ের পিছু ছেড়ে দিন। দ্বন্দ্ব ভুলে যান। রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে তাই বলে প্লিজ তাদের ক্ষতি করার কথা ভুলে যান। নিজে তো ভালোবাসেন, এখন একটু বুঝেন ভালোবাসার মানুষের কিছু হলে কেমন অনুভব হয়। প্লিজ উনাদের ক্ষতি করবেন না আর। বলে উষা কফির বিল দিয়ে ঝটপট উঠে দাঁড়াল। সমীরণের দিকে তাকালো না, বেরিয়ে গেল সে। শীতল চোখ দুটি খুব করে চাইছিল সে একটা বার ফিরে দেখুক। সমীরণ নিজ মনে বলে, ভালোবাসা সবসময় নিঃস্বার্থ হতে শেখায় না। তোমার প্রতি আমার ভালোবাসা ভিন্ন উষা। আমার ভালোবাসায় পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি পরোয়া করব না, শুধু তুমি হলেই চলবে। ত্যাগ করে ভালোবাসায় পরাজিত হওয়াতে বিশ্বাসী আমি নই। জোরও করব না। তুমি নিষিদ্ধ হলেও প্রতি মুহূর্তে তোমাকেই চাইব। রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে ছিল প্রত্যয়। উষাকে দেখে ফিচেল হেসে গাড়িতে উঠে বসল। দরজা মেলে দিয়ে বলল, সাক্ষাৎ কেমন ছিল তোদের? উষা আতঙ্কিত দৃষ্টিতে তাকায়। প্রত্যয় কি ভুল কিছু বুঝল? আপনি রাগ দেখিয়ে বেরিয়ে চলে আসলেন সৌরভ ভাই। মামাকে ওইসব কেন বলতে গেলেন? এভাবে বলা ঠিক হয় নাই। মেজ মামি কল করে আম্মুকে সব বলছে। এমনটা আশা করে নাই আম্মু। ভাইয়া আম্মু সবাই সবকিছু ভালোভাবে চাইছিল। আর কত ক্ষয় হইব সম্পর্ক। সৌরভ প্রশ্নগুলো অবজ্ঞা করে নৌকা থেকে নেমে হাত বাড়িয়ে দেয় শিমুলের দিকে। শিমুল তখনও শুভ্র পা যুগল ঝিলের হালকা সবুজ রঙের পানিতে ভেজাতে মগ্ন। গ্রীষ্মের প্রবল তাপিত রোদ্দুরে জল শুকিয়ে চৈত্রের খরা ছুঁই ছুঁই। সৌরভের দিকে মনোযোগ নেই ওর। মধ্যদুপুর পেরিয়ে সবে বিকেল ধরাতলে নামবে নামবে ভাব। তেজহীন রোদে জলের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখছে সে আবছা আবছা। সৌরভের ধৈর্য কুলাল না আর। হাত বাড়িয়ে না রেখে বরং এক টানে কোলে তুলে নেয় শিমুলকে। ঘটনার আকস্মিকতায় কিম্ভূত কিমাকার হয়ে যায় শিমুল। চিল্লিয়ে ওঠে জোরালো কণ্ঠে, কি করতেছেন আপনি? কোলে নিলেন কেন? সর্বনাশ সর্বনাশ। মাঝি কাকার সামনে ছি ছি। নামান নামান। চোখ পাকিয়ে তাকালো সৌরভ বুকে হট্টগোল বাঁধানো বাচ্চা বাচ্চা চেহারার চঞ্চল মেয়েটার পানে। ব্যাস। গলার আওয়াজ দমিয়ে নিল মেয়েটা। গলা জড়িয়ে ধরে সৌরভের কাঁধের ওপর দিয়ে মাঝি কাকাকে দেখে নিল। বয়োজ্যেষ্ঠ লোকটা দাঁত বের করে হাসছে।
শিমুল মিনমিন করে বলে, দেখেন উনি হাসতেছে। গ্রামে রটাইবে শিউর থাকেন। সৌরভ ভ্রুজোড়া কুঞ্চিত করে কিছুক্ষণ ভাবে। বলে, আমার পকেটে হাত দে। কেন? মানিব্যাগটা বের কর। পরন্ত বিকেলে সূর্য অস্তাচলে যাবার মুহূর্তে নীলাম্বরে থোকা থোকা রক্ত জমাট বাঁধার মতোই আরক্তিম হয়ে ওঠে শিমুলের শ্বেত বদন। সৌরভ ভুরু আরও কুচকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ফিসফিস করে বলে, প্রেম করবি বলতে সময় লজ্জা পাসনি, এখন আমাকে ছুতে গেলেই লজ্জা। এটা একদমই অপ্রত্যাশিত ছিল আমার জন্য। আমি উল্টো ভেবে রেখেছি বিয়ের পর আদুরে স্পর্শের ব্যাপারটা তোর দিক থেকেই সর্বপ্রথম হবে। মানিব্যাগটা বের কর এখন। শিমুল কটমট করে উঁচু স্বরে বলে ওঠে, আপনি কি আমায় এত বেহায়া ভাবেন? ভালোবাসা লুকিয়ে রাখতে হয় না, বলে দিতে হয়, তাই আমি প্রকাশ করেছি। তাই বলে অন্য কিছু কেন আমি করতে যাব? আমি মেয়ে মানুষ, অনেক শরমভ্রম আছে আমার। মাইক এনে দেব। ওয়েট কর, মাইক এনে দিচ্ছি, তারপর পুরো গ্রামে বলিস এত ঝগড়াটে তুই ভাইগুলোর মতো হয়েছিস। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র হয়ে উঠল শিমুল। সৌরভের গলায় প্যাঁচিয়ে রাখা দু হাতের নখ বসিয়ে দিল ঝট করে। হুট করে তীব্র জ্বলনে সৌরভ মৃদু ব্যথা প্রকাশ করে কোল থেকে ছেড়ে দিল ওকে। বেঁধে গেল গণ্ডগোল। ঈষৎ কাদা মাটিতে পড়ে গেল সে। চিৎকার করে উঠল। খানিকটা উপর থেকে হুট করে পোড়ায় ব্যথা পেল কিঞ্চিত। মাঝিকাকা উঠে এলেন হাহুতাশ করতে করতে। হায় হায়! সৌরভ বাবাজি ফালাই দিলা চেয়ারম্যানের মায়াটারে। চেয়ারম্যান দেখলে ভেজাল করব। মাঝি কাকা মতিন মিয়া এই ঝিলে নৌকা চালান বছর কয়েক হবে, সবার পরিচিত মুখ। সৌরভ গলা ঢলতে ঢলতে পকেট থেকে মানিব্যাগ বের করে ৫০০ টাকার নোট ধরিয়ে দিল উনার হাতে। বিরক্ত গলায় বলল, আপনি যান, কাউকে কিছু বলবেন না। আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত হওয়ায় মতিন মিয়া ৫০০ টাকা পেয়ে আনন্দিত স্বরে বলে উঠলেন, আচ্ছা বাবা, রফিক ভাইরে আমার সালাম দিও, গেলাম। সৌরভ মানিব্যাগ পকেটে ঢুকিয়ে হাঁটু ভেঙে বসে কাদায় মাখো শিমুলের দিকে চেয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলে, ভাইদের কথা বললেই জলে উঠিস কেন? সত্যিই বলেছি। আর তুই আমার বয়স ভুলে যাস। আবুইদ্দা একটা মেয়ে আমাকে মারতে আসিস। আবুইদ্দা মেয়ের সাথে যে প্রেম করেন, সে বেলায় আমার ভাইদের নিয়ে একটা উল্টাপাল্টা কথা বললে আমি ১০০০ বার আক্রমণ করব। প্রয়োজনে ছোটবেলার টেকনিকগুলো কাজে লাগাবো। আজ শুধু ট্রেইলার দেখালাম খামচি দিয়ে। ছোটবেলায় ঝগড়ায় না পারলে খামচি, থুতু, চুল টান, কত কি দিয়েছি। শিমুল মহা আনন্দের সরোবরে ভেসে গিয়ে বলল কথাগুলো। ব্যথার কথাও ভুলে গেছে প্রায়। সৌরভ আশেপাশে তাকাল। নির্জন হয়ে আছে সম্পূর্ণ জায়গা। মতিন মিয়ার নৌকাও প্রায় অনেক দূরে চলে গেছে। কর্দমাক্ত শিমুলকে ঝট করে বুকে চেপে ধরল সে। রোশানলে দগ্ধ করে বলে, আমি তোর অনেক বড়, অনেক। বড়দের মারধর করে না শোনা। শিমুল চোখ উঁচু করে আবার নামিয়ে নেয়। তিরতির করে নড়ছে দীর্ঘ পল্লব জোড়া। ওষ্ঠ নেড়ে বলে, ছি ছি, এসব কি ডাকতেছেন? এসব ডাকবেন না। আমি শিমুলি ঠিক আছি। দুষ্ট হাসে সৌরভ, আমি এসবই বলবো। প্রেম করলে এসবই শুনতে হবে। শিমুল আর কঠোরতার খোলস পড়ে থাকতে পারছে না। প্রেমে এসব রংঢং তার মোটেও ভালো লাগে না। সে ভালোবাসি শব্দখানি শুনতে পারলেই চলে, আর কোনো আদিক্ষেতা ওর চায় না। এসব শোনার জন্য প্রেম করি নাকি? সৌরভ বুকের সাথে আরও চেপে ধরে ছোট ছোট ছাঁটাই করা দাড়ি যুক্ত গাল নিয়ে রাখল শিমুলের তুলতুলে নরম গালে। হালকা ঘষে দিয়ে কপালের এক কোণে রুক্ষ শুষ্ক ঠোঁট দুটি গাঢ়ভাবে ছুঁয়ে বলে, এসবের জন্যই প্রেম করে। শিমুলের শরীর তপ্ত হয়ে গেল। হুড়মুড়িয়ে সৌরভের থেকে সরে গেল। লাগামহীন গলায় সরাসরি বলল, আপনি লুচু হয়ে গেছেন সৌরভ ভাই। এখন তো লুচু মনে হবেই। তুই যে আমার গলায় খামচি দিলি সেটা কি? মানুষ দেখলে সন্দেহ করবে আমায়।
ভাববে আবিয়াত্তা ছেলের গলায় এমন নখের দাগ আসল কই থেকে। শিমুল আবারও লজ্জায় পড়ে গেল। এমন লজ্জায় সে কখনো পড়েনি। এমনকি সৌরভকে প্রথমবার ভালোবাসার প্রস্তাব দিতে গিয়েও না, কেন যে দেখা করতে আসল সে। আমি বাড়িতে চলে যাব, নৌকা ডাকুন। নৌকা নেই একটাও ঘাটে। অপেক্ষা করতে হবে। শিমুল একপাশে গিয়ে দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। সৌরভের এমন রোমান্টিক মুড নিতে পারছে নাও। আজ মনে হচ্ছে এসব ব্যাপারে অ্যালার্জি আছে তার, আগে কেন টের পায়নি। লজ্জাটা একটু বেশিই বাড়ছে, গলা ধরে আসছে। সৌরভ ওর সামনে দাঁড়িয়ে হাত টেনে নিজের বুকে চেপে ধরে। হাসে স্মিত। শিমুলের বুকে তানপুরার সুর বেজে ওঠে। হাসিটা মাদকতা ছড়িয়ে দেয় ওর কোমল মনে, কাজ করে কোনো মায়াজাদুর ন্যায়। জাদুতে বশীভূত হয়ে অনিমিক চেয়ে চেয়ে থাকে সম্মুখের পুরুষের মুখাবয়বে। সেই পুরুষ ওকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত লজ্জা কেন পাচ্ছিস শিমুল, বল তো আমায়। দেখ আমার ভিতরটা কত হাহাকার করছে তোকে পাবার আশায়। ব্যথাও করছে খুব। ব্যথা প্রশমিত করে দে না দ্রুত বউ হয়ে এসে। শিমুল মোহগ্রস্তের মতো করে উত্তর সাজায়, তাড়াতাড়ি আসব বউ হয়ে। ব্যথা করতে দেব না আর এই বুকটায়। সিদ্ধান্ত নিল শিমুল প্রহরকে বলবে মামাকে রাজি করাতে। পাথরের প্রতিমার মতো নিজ জেদে অটল থাকা মামাকে কেবলই প্রহর নাড়াতে পারবে। ভাবতেই সুখসিন্ধুতে উথালপাতাল তরঙ্গের সাথে ভেসে যাচ্ছেও, যেই লোকটা একদিন পুরোদমে অবহেলায় ফেলে রাখত ওকে, সময়ের পরিক্রমায় কত বদলে গেল। পাল্টে গেল পুরোপুরি। সময় আসলেই সবকিছু পরিবর্তন করে দেয়। ওকে না চাওয়া মানুষটা আজ উন্মাদ হয়ে শুধু ওকেই চায়। উষা সারা রাস্তা নিশ্চুপ থেকে এসেছে। গাড়িতে উঠার পর প্রত্যয়ের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু প্রত্যয় সশব্দে ধমকে ওঠে তাকে। কোনো কথা যেন বের না হয় তোর মুখ থেকে। ব্যাস। তারপর থেকেই ও চুপচাপ। এরকম ধমক ঠিক কবে খেয়েছিল মনে পড়ছে না ওর। অভিমানে কান্না আসছে। প্রিয় মানুষেরা ভুল বুঝলে ভীষণ কষ্ট হয়। সমস্ত জগৎ এলোমেলো লাগে। প্রত্যয় নিশ্চিত ওকে ভুল বুঝেছে, নতুবা আচরণ কেন ক্ষিপ্র হবে। প্রত্যয় গাড়ি থেকে নামলে পথ আগলে দাঁড়াল। তুমি আমাকে ভুল বুঝছ। উনি সকালে এসে কথা বলার জন্য জোর করছিল। আমি তাকে জাস্ট এটাই বলতে গিয়েছিলাম কোনো ঝামেলা যেন না করে। সরু চোখে তাকায় প্রত্যয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে চাহনি নরম করে সে। উষার হাত ধরে বলে, কাকে ভুল বুঝব আমি? নিজেকে। তুই আমার অস্তিত্বে মিশে গিয়েছিস উষা। নিজের সত্তাকে কেউ ভুল বুঝে না। আমার রাগটা সমীরণ জানোয়ারটার ওপর। তুই দেখা করেছিস, জেলাস হয়েছি আমি। খুব হয়েছি। কিন্তু পরক্ষণে আমার মনে আসে যখন আমাকে তুই অন্য মেয়েদের সাথে দেখতি, কত কষ্ট হতো তোর। কত কষ্ট দিয়েছি আমি তোকে। ভালোবাসা সঠিক সময়ে উপলব্ধি করলে আমার দ্বারা এত ভুল হতো না রে পুষি, ক্ষমা করে দে আমায়। উষা ধীর গতিতে মাথা এলিয়ে দেয় প্রত্যয়ের বুকে। বেসামাল হৃৎস্পন্দন বাধাহীন প্রবেশ করছে তার শ্রবণগ্রন্থিতে ভীষণ অবলীলায়। ঘুম ভাঙানিয়া পাখির ন্যায় কলকল করে বলে, ভালোবাসা দেরিতে আসলেও সততা, বিশ্বাস, গভীরতা নিয়ে এসেছে। আমি অতীতে বিচরণ করতে চাই না, চাই এই গভীর ভালোবাসায় চিরকাল পথ হারানো পথিক হয়ে থাকতে। এই পথিককে আর ওইসব বলে পথ হারাতে বাধা দিও না তুমি। প্রত্যয়ের চোখ ছাপিয়ে এক ফোঁটা জল গড়ায়। বলিষ্ঠ হাতে বাহুডোরে বেঁধে রাখে তার হৃদয়ের মালকিনকে। দোতলার বারান্দা থেকে ওদের হিরণ্ময় মুহূর্ত দেখে আলতো করে হাসেন মোশতাক সাহেব। অবশেষে তার মেয়ের জীবনটা পরিপূর্ণ হল ভালোবাসা পেয়ে। প্রত্যয়ের ছন্নছাড়া জীবনটা খুঁজে পেল গতিপথ। বৈশাখে পেরিয়ে জ্যৈষ্ঠ ভীরু ভীরু পায়ে এলো মর্তলোকে। নিজের রাজত্ব এখনো ছড়াতে পারেনি পুরোপুরি। স্মরণিকা নিবাসের আনাচে কানাচেতে উৎসবের তোড়জোড় চলছে। উষা শাড়ির আঁচল কোমরে গুজে 2 মগ কফি বানিয়ে বসার ঘরে নিয়ে এলো। প্রত্যয় প্রহরের দিকে তাকিয়ে বলছে, ভাই, অবশেষে তোমার শ্বশুর আমাদের বাড়িতে তার স্বর্ণ দিয়ে বাধাই করা পা ফেলছে। কেমন অনুভূতি হচ্ছে তোমার? প্রহর চাটা মারল ওর মাথায়। বলল,
আমার শ্বশুরজান তোর মামা। অনুভূতি অনেক গভীর, প্রকাশ করা যাবে না। মাঝে মাঝে মনে হয় বউয়ের থেকে শ্বশুরকে ভালোবাসি বেশি। উষার হাত চালের গুঁড়োয় মাখামাখি। আলতা ভাইয়ের বাড়ির সবার জন্য বিভিন্ন পিঠা বানাবেন বলে ঠিক করলেন। হাতে সময় কম, তাই সে সাহায্য করে দিচ্ছে। ট্রে রেখে বলল, আসলেই তাই মনে হচ্ছে ভাইয়া। নিশুকে পাওয়ার জন্য অনেক দ্বন্দ্ব করেছ। প্রহর সোফায় গা এলিয়ে বলে, শুধু নিশুকে পাওয়ার জন্য লড়াই করিনি। ছোট থেকে সম্পর্কের অবনতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে সকল অপমান সহ্য করেও বারবার সবকিছু সঠিক করার পেছনে লেগেছিলাম। উজ্জ্বল সাহেবে বড়সড় ফুলের মালা নিয়ে এসেছেন। শত্রুরূপী বন্ধু আসবে বলে কথা। ছেলেদের সামনেই রাখলেন মালাটা। প্রত্যয় চোখ জোড়া সংকুচিত করে প্রশ্ন করল, এটা কি মামুর জন্য? হ্যাঁ, সহাস্যে বললেন তিনি। প্রহরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নিশাতকে এভাবে নিয়ে এলো ভালো হতো না? অনুষ্ঠানের ভেজালের কি দরকার ছিল? আপনিও কি আমার শ্বশুরের মতো কিপটা, বাবা? প্রহরের প্রশ্নে থতমত খেলেন উনি। হতভম্ব স্বরে বললেন, না, কইছিলাম কোবার বিয়া করবা, বাপ। গ্রামবাসী বারবার তোমার বিয়ের কথা শুনলে এখন বলে আপনের ছেলে কয় বিয়া করছে, চেয়ারম্যান সাহেব। একবার তনুজার সাথে বিয়ের কথা, আবার নিশাতের সাথে হলো, এখন অনুষ্ঠানের কথা উঠায় সন্দেহ করতেছে নতুন কাউরে করবা কিনা। বিশ্বাস করে না আগের বিয়ের অনুষ্ঠান যে। প্রহর সোফায় হেলান দিয়ে নির্বিকার সুরে বলল, বার করব। আপনার ওই ভুঁড়িওয়ালা পেটুক বন্ধুর মেয়েকে বিয়ে করতে আমার কোনো আলসেমি নেই। কিপটামি না করে অনুষ্ঠানটা মহা ধুমধামে করিয়েন। বন্ধুর বৈশিষ্ট্য আপনার মাঝেও কিছুটা বিদ্যমান আছে, আমি খেয়াল করেছি। কিপটামি একটা বাজে গুণ, বিরত থাকুন এর থেকে। সরণিকা নিবাসের সামনে গাড়ি আসতেই নেমে গেলেন রফিক আজম। দুপুরের উত্তপ্ত তাপমাত্রায় শরীর দরদর করে ঘামছে ওনার। 1 মাসের বদলে দেরি করে এ বাড়িতে আসার সিদ্ধান্ত নিলেও পুরোপুরি নিজেকে প্রস্তুত করে আসতে পারলেন না। কথিত আছে, চোরের মন পুলিশ পুলিশ। তেমনি তার মনে বারবার ভয় হানা দিচ্ছে, উনি যেভাবে অপমান করতেন সেভাবে যদি উনাকেও করা হয়। তার জন্য বাড়ির অন্য সদস্যরাও গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। কোকেয়া ডাকছেন, তিনি কর্ণপাত করছেন না। মায়ের ইশারায় নিশাত এগিয়ে গিয়ে ভীতসন্ত্রস্ত কণ্ঠে জানতে চায়, কি হলো আব্বা? যাবেন না? প্রহর ব্যতীত কাউকে ভরসা করতে পারছেন না রফিক আজম। ছেলেটা যেহেতু তার মেয়েকে পাওয়ার জন্য উদ্গ্রীব, সুতরাং অপদস্থ করবে না হয়তো। ভয় করছে উনার ভিতরে প্রবেশ করতে। গম্ভীর স্বরে আদেশ করলেন, তোমার জামাইকে ডাকো, বলো আমাদের এখান থেকে নিয়ে যেতে। নিশাত কল দেয় প্রহরকে। রিসিভ হতেই গলা খাদে নামিয়ে বলে, গেটে দাঁড়িয়ে আছি। আব্বা আপনাকে ছাড়া ভেতরে যাবেন না। কেন? তোর বাপের আবার বাচ্চাদের মতো তালবাহানা কেন? ফোন দে উনার কাছে। মেয়ে মোবাইল বাড়িয়ে দিলে রফিক আজম ভারিক্কি সুরে বলে, কই তুমি? প্রহর ছাদ থেকে দাঁড়িয়ে তাদের অবলোকন করতে করতে বলে, আপনি নাকি আমাকে ছাড়া ভেতরে আসবেন না? আপনি কি চাইছেন আমি আপনাকে কোলে করে ওয়েলকাম করি? সমস্যা নেই শ্বশুরজান। বলিষ্ঠ শরীরটা কোনোদিনের জন্য। আপনার মেয়েকে কোলে নিই, আর আপনাকে নিতে পারবো না। এখনই আসছি, অপেক্ষা করুন। কল কাটতেই মুখের রংচং কর্পূরের মতো উবে গিয়ে ছাই রঙা হয়ে গেল রফিক আজমের। বুড়ো বয়সে কোলে উঠবেন তিনি, তাও মেয়ের জামাইয়ের। সফেদ পাঞ্জাবির হাতা গুটিয়ে প্রহরকে আসতে দেখে দ্রুতধাবী হয়ে গেলেন রফিক আজম। লুঙ্গি মুঠোয় আগলে নিয়ে ত্বরান্বিত পায়ে খোলা গেটের সমীরেখা পেরিয়ে প্রবেশ করলেন সরণিকা নিবাসে। ভিতরে ভিতরে প্রচণ্ড ভীত তিনি। সম্মুখের দিক হতে আসা প্রহরের ভরসা নেই। সত্যিই যদি কোলে তুলে নেয়, মান সম্মান নীলচে অন্তরিক্ষে পাখি হয়ে উড়বে, কিংবা শুভ্র স্বচ্ছ মেঘামালাদের ন্যায় জলীয় বাষ্প রূপে পুঞ্জীভূত হয়ে ভাসমান হয়ে রবে দূরবর্তী ওই আকাশে। মূলত হাতেছোঁয়ার বাহিরে চলে যাবে সম্মান নামক অমূল্য অতীব প্রিয় রতনখানি। হাস্যকর পাত্র হয়ে যাবেন তিনি সবার সম্মুখে।
আরে ছেলের সম্মানের প্রতি কোনো মায়া নেই, দুনিয়া পরোয়া করে চলে না, গ্রামের মানুষের চোখের তারায় উনি যে শ্রদ্ধার প্রাচীর নির্মাণ করেছেন সেটার এক একটা ইট খসাতে পারলেই যেন গভীর প্রশান্তি মিলে তার। কেন যে ভয়কাতুরে হয়ে পড়লেন আর বলতে গেলেন এসে নিয়ে যেতে। তার চেয়ে চিত্তের অস্থিরতা দূরে ঠেলে আগে ঢুকে গেলেই ল্যাটা চুকে যেত। শুনতে হতো না এসব আজগুবি কথাবার্তা। আব্বার মতিগতি কিছুই বুঝতে পারছে না নিশাত। এই বলল, প্রহর আসলে যাবে, এখন আবার নিজেই পা চালালো অন্দরমহলের দিকে। প্রহরকে সম্মুখে এসে থামতে দেখে আব্বার পাশাপাশি সে সহ বাকি সবাই থমকে গেল। কোকেয়া ও পিঙ্কির মায়ের মুখে আনন্দের ঝলমলে হাসি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আব্বার সর্বদা গাম্ভীর্যের শামিয়ানা পরিহিতা চেহারাটার অভিব্যক্তি দেখতে চেয়েও দেখতে পারল না নিশাত পেছনে থাকার দরুন। দেখল হৃদয়ে নরম স্থানে ধারালো ছুরি বসানো শ্যামপুরুষের চেহারাটা। এই মুখ সে যতবার যত পল দেখে হৃৎপিণ্ডে ছুরি গাঁথে যেন কেউ কেমন চিনচিন করে ওঠে আকস্মাৎ। শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে যায়, কখনো নিয়ন্ত্রণ হারায় তো কখনো আবার ধীরে ধীরে চলে। মাদল বাজা বন্ধ হয় না একটাবারের জন্য। হৃদয়ে তন্ত্রী বাজতে থাকতে অবাধে পুরো উদ্যমে। চিত্ত জুড়ে চলে শিহরণের তোলপাড়। বিয়ে হয়ে গেল, অনুভূতিদের ঠিকানা হল, ভয় কমল তবুও সাহসী হয়ে উঠতে পারল না সে। প্রহর ভাইয়ের সামনে সে যেন তোতা পাখি আর না হলে বোবা এক নিরীহ প্রাণী, যার অন্তর্দেশে হাজারো শব্দের আনাগোনা থাকে, মুখে থাকে না কোনো বর্ণ। একদমই নিজেকে কাবু করতে পারে না সে, অথচ শত শত বার চায় যথেষ্ট স্বাভাবিক ভঙ্গিমায় প্রহর ভাইয়ের সামনে দাঁড়িয়ে থেকে চমকে দিতে তাকে। নিশাত জানে এটা অসম্ভব এক কল্পকাহিনী, যা কল্পনায়ও সম্ভব নয়, বাস্তবে কি হবে। ভালোবাসার পুরুষের সামনে প্রতিটি নারী ভিতর থেকে অল্পস্বল্প হলেও অস্থির থাকে। এই যে এখন সে আব্বার কাঁধের উপর থেকে চোরা চোখে একটু একটু করে দেখছে প্রহরকে, চাইলে কি আর সবার মতো সোজাসাপটা তাকানো যায় না মানুষটার দিকে? না, ও চাইলেও পারবে না। ওর চোখের মুগ্ধতা অনায়াসে বন্দিত্ব বরণ করবে প্রহরের চোখের কারাগারে। আজ আসার আগে যত্ন করে গতবার প্রহরের দিয়ে যাওয়া চিঠিটার জবাবে একটা চিঠি লিখে এনেছে কাপা কাপা হাতে। চিঠিখানা লেখনির সময়টুকুতে বুকটাও ধরফর করছিল খুব। এই চিঠি পড়ার পর প্রহর ভাই নিশ্চিত সঠিকভাবে নেবে না কোনো কিছু। তারা লোকটা না জানি কত পচানি দেয় তাকে। নিশ্চয়ই একগাদা লাজের বানে জর্জরিত করবে, নতুবা অপমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে তিরস্কারের সুরে বলবে, ছি ছি নিশু, এত অসভ্য হয়েছিস তুই। কোথায় গেল তোর লাজলজ্জা? তুই লিখতে পারলি এসব? কল্পনার রাজ্যেই বাসিন্দা হয়ে অপমানে কিংবা লাজে জড়ীভূত হয়ে যায় নিশাত। এই চিঠি আদৌ দেবে কিনা ফের ভাবনার জগতে নিমজ্জিত হল। কয়েক লহমা বাদে সেখানে থেকে বেরিয়ে দেখে প্রহর ভাই আব্বাকে জড়িয়ে ধরেছেন। চক্ষুতে ভাসমান দৃশ্য ভুল সংজ্ঞায়িত করে পুনশ্চ তাকায় সে। সত্য, দেখা দৃশ্যপট একেবারেই সত্য। রফিক আজম অপ্রতিভ হয়ে পড়লেন প্রহর আকস্মিক তাকে জড়িয়ে ধরায়। গলায় কাশি উঠে গেল, প্রহরের সিগারেটের ছোঁয়ায় পোড়া ঠোঁটের কোণে ক্রূর হাসি ফোটে উঠে। কেমন ভর্ৎসনার সুরে বলে ওঠে উনার কানে ফিসফিস করে, অহংকার হারিয়ে অসহায় এক ব্যক্তি হয়ে অবশেষে পদলি ফেললেন স্মরণিকা নিবাসে। ওয়েলকাম টু ইউর ডটার্স ফাদার ইন লজ হাউস। আই লাভ ইউ শ্বশুরজান। শেষের বাক্যে ভ্যাবাচ্যাকা খেলেন রফিক আজম। কিসব কথাবার্তা ছেলেটার! অপমান করে ভালোবাসা মারানো হইতেছে মনের ঘরে চুপিসারে, এটা বলতে ভোলেননি তিনি। প্রহর উনাকে ছেড়ে দিতেই প্রত্যয় এসে ঝাপটে ধরলেন উনাকে। এক দু কদম পেছালেন বোধহয় আকস্মিক আক্রমণে। নিশাত ততক্ষণে আব্বার পাশ থেকে সরে গিয়ে একপাশে দাঁড়ায়। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যেন কোনো মিলমিলান্তির কার্য সম্পন্ন হচ্ছে এমন মনে হল তার। প্রত্যয় মামাকে জড়িয়ে ধরে নির্ভেজাল গলায় বলল, আই লাভ ইউ মামা। কণ্ঠটা, বাক্যটা আবেগ ধরিয়ে দিলেন রফিক আজমের পাষণ্ড হৃদয়ে। অল্পস্বল্প আবেগী হলেন সে। পাথুরে অন্তরটা কেঁপে কেঁপে উঠল আপনের সংস্পর্শে। এই ছেলেগুলোকে অনাদরে অবজ্ঞা করেছেন কতকাল, অথচ তিলার্ধ ক্রোধ নেই ছেলে দুটোর চেহারায়, গলায়।
উল্টো কত ভালোবাসা। এতকাল যা ভাবেননি, ক্রোধের বশীভূত হয়ে প্রহরের ভেঙে দেওয়া অহংকারে অসহায়ত্ব বরণ করে তিনি যেন ফিরে পাচ্ছেন ধীরভাবে নরম মনটা। অনুতপ্ত হলেন ভীষণ। নানার বাড়ির আদর্শহাগ থেকে প্রহর প্রত্যয় শিমুলকে বঞ্চিত করাই। তবে পুরোপুরি নয়, বছর বছর ধরে লালন করা অহংকার কি এত সহজে দূর হয়? কিন্তু স্বয়ং তিনিই স্বীকারোক্তি করেন, সামান্য হলেও হিংসা নামক যে পর্দা ঢেকে রেখেছিল কোমল চিত্তকে, মন্থরগতিতে সরতে আরম্ভ করেছে তা। উজ্জ্বল সাহেব মালা নিয়ে এসে কোনো বিড়ম্বনা আড়ষ্টতা ছাড়াই পরিয়ে দিলেন রফিক আজমের গলায়। অষ্টপ্রহর ঠোঁটে হাসি লেগে থাকেন উনার। হিংসা জঘন্য একটা শব্দ। এই শব্দ যাকে বশ করেছে একবার, তাকে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের পাশাপাশি অসহায় বানিয়ে ছাড়ে। মানুষের হৃদয় হয় তুলোর ন্যায় নরম। এ হৃদয় অন্যের যন্ত্রণায় বা ভালোবাসায় কাতর হয় না, এমনটা হতেই পারে না। কিন্তু হিংসা সে হৃদয়টার ওপরে খুবই সন্তর্পণে আস্তে ধীরে চাদোয়া ফেলে দেয়, ক্রোধ অহংকারের চাদর ঢেকে দেয় নরম মনটাকে। অতঃপর ভালোমন্দ বুঝে না মানবজাতি, সে কেবল খুঁজতে চায় নিজের সুখ। কিন্তু বোকা মানব এটা বুঝে না, হিংসায় সুখ নহে, মিলে শুধুই দুঃখ, ধ্বংস। এজন্য উজ্জ্বল সাহেব নিজের সত্তায় এটাকে কখনোই বসতি গড়তে দেয়নি। বন্ধুর প্রতিও অভিযোগ নেই তার। সবসময় চেয়েছেন সবকিছু ঠিক হয়ে যাক। অভিমান ছিল কিঞ্চিত, কিন্তু অতি যতনা পুষে রাখা ভালোবাসার কাছে তা নেহাতি তুচ্ছ। পরিপূর্ণ চোখে তাকিয়ে বললেন, আসলি তবে আমার বাড়িতে? ভেতরে চল। রফিক আজম কি বলবে ভেবে পাচ্ছেন না। ক্ষীণ সময় ব্যয় করে একটু আধটু ইতস্তত করে বললেন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ভিতরে গিয়ে কথা হবে, চল। ভাবি চলেন। কোকেয়াকেও উদ্দেশ্য করে বললেন উজ্জ্বল সাহেব। সবাই ভিতরে চলে গেলে নিশাত পিছু পিছু পা ফেলে কচ্ছপের গতিতে। হাতে টান পড়ে ওর তৎক্ষণাৎ। চমকায় না, হকচকায় না। ওই একটু বেহায়া হৃদয় সমুদ্রের তীরে বেসামাল লহরীর আছড়ে পড়ে ভিজিয়ে দিয়ে যায় হৃদয়ে ভূমিটা। ফিরে তাকায় পাশে। প্রহর পাশ থেকে সামনে এসে দাঁড়ায়। গভীর দৃষ্টিজোড়া সংকুচিত করে দেখতে থাকে নিশাতকে। গুটিয়ে যেতে চায় নিশাত এহেন চাউনিতে, কি দেখছে অমন করে প্রহর ভাই? জিজ্ঞেস করবে কি? ভাবতে ভাবতে প্রশ্নটা করে ফেলে। কি হয়েছে? কি দেখছেন? প্রহর নজর স্থির করে। নড়চড় হয় না চাহনি। প্রমত্ত চোখে চেয়ে থাকে নিশাতের হালকা রঞ্জিত বদনে। কোনোরকম কপটতা না করে সিধেসাধা জবাব দিল, তোকে দেখছি। কেন? তোকে দেখব না? মাসখানেক পর পর দেখি তোকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে না। এবার বিশাল পরিবর্তন লক্ষ্য করেছি তোর মাঝে। নিশাত ব্যাকুল হয়ে পড়ে। আগ্রহী কণ্ঠে জানতে চায়, কেমন পরিবর্তন? প্রহর হাত ছেড়ে আরও এগিয়ে আসে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিত হওয়ার তোড়জোড় চলছে। নিশাতের চোখের আয়নায় তীব্র জানার ইচ্ছে প্রকাশিত। অপরদিকে সেতারের ঝংকার চলছে অভ্যন্তরীণে, প্রহরের বলিষ্ঠ দেহ খুব কাছে অনুভব করাই। প্রহর হাত তুলে ওর মাথার ওপর থেকে ঘোমটা সরিয়ে দেয়। প্রশ্ন করে, ঘোমটা দিয়ে লাল জামা পরে একেবারে বউরূপে হাজির হয়েছিস, রেখে দিই? ইচ্ছে করছে মামুজানের টাকা বাঁচিয়ে দিই, শুধু বলবো ফুলের টাকা দিয়ে দিতে আমার রুমটা সাজানোর জন্য, তাতেই চলবে। নিশাত দৃষ্টি নামিয়ে নেয়। এরকম কথার সামনে টিকে থাকতে পারবে নাও। প্রহর ভাই, ওকে আজগুবি তারা কথা বলবে না তা হতেই পারে না। কথা ঘুরাতে পূর্বের প্রশ্ন তোলে, কি পরিবর্তন বললেন না তো? লজ্জাহীন নির্লিপ্ততা কণ্ঠের জবাব আসে কর্ণকুহরে, বিয়ের ফুল ফোটেছে তোর। সুন্দর হয়ে গেছিস আরো বেশি। মোটাও হয়েছিস একটু। আলতামাখা হাতে রক্তজবা লাগছে তোকে। তোর টকটকে লাল রঙে মাখোমাখো ঠোঁট দুটি আমার বুকের উচাটন বাড়িয়ে দিচ্ছে। তর সইছে না, বুঝলি? চুমু এখন একটা খেতেই হবে। বলেই টুপ করে আলতো করে ছুঁয়ে দিল প্রহর নিশাতের নিটোল ওষ্ঠযুগল। নজর না সরিয়ে প্রবল এক নেশা ছড়িয়ে দিয়ে বলল, দেখ তোর ঠোঁটে লাল লিপস্টিক লাগলো কিনা। কেউ দেখলে বুঝে যাবে তোকে চুমু খেয়েছি।
লেগে থাকলে মুছে দে। নিশাতের তনুমনে উষ্ণতা। চঞ্চলমতি মনটা ছটফট করছে আদুরে স্পর্শে। হৃদযন্ত্রটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বড্ড অভদ্রভাবে লাফালাফি করছে। কম্পরত হাতে ওড়নার কোণা তুলে নিয়ে গেল প্রহরের অধরের একেবারে সন্নিকটে। ঈষৎ লেগেছে লাল রং, লিপস্টিকের ওপরে লিপগ্লোস দিয়েছিল ও, যার কারণবশত ভেজা ভেজা ছিল ওষ্ঠাধর। সহজে লেগে গেল প্রহরের ঠোঁটে। মুছতে গেল প্রহর ওড়না হাত থেকে ছাড়িয়ে দেয়। উন্মুখ চেয়ে থেকে বলে, তোর আঙুল দিয়ে মুছে দে সুইট হার্ট। ঠোঁটে ঠোঁট দিয়ে তো ছুবি না, আঙ্গুলি ছুঁয়ে দে যান। চলবে। গল্প প্রেমের উষ্ণ ধোঁয়াতে। ষষ্ঠ পর্ব। লেখিকা আশরিফা সুলতানা জেবা।